সো আজকে যে তিনটা পয়েন্ট যেটা বললাম অলরেডি আমি, বিল্ডিং এ স্ট্রং ডিজাইন টিম, ম্যানেজিং ক্রিয়েটিভ প্রজেক্টস এন্ড প্রিপেয়ার ইয়োরসেলফ ফর জব মার্কেটস, এই তিন মিলিয়ে তিনটা এজেন্ট নিয়ে আমি কথা বলবো। খুব বেশি এজেন্ট আমি কভার করবো না, তিনটাতে অনেকগুলো এক্সপ্লেনেশন দেবো and কথা বলবো এই তিনটা নিয়ে আর কি। সো ফার্স্ট অফ অল, হু এম আই? Already you guys know যে আমি আরিফ ইসলাম। I'm the head of creative and brand team at Next Ventures. So mainly আমি নেক্সট ভেঞ্চার্সে জয়েন করছি 2019 সালের দিকে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। আর এর আগে আমি আরেকটা কোম্পানিতে ছিলাম কল বিজিএম গ্রাফিক্স। সো বিজিএম গ্রাফিক্সে আমি জুনিয়র ফটো এডিটর হিসেবে জয়েন করছিলাম 2018 দিকে। ওখানে অলমোস্ট 1 বছর প্লাস আমি জব করতাম আর কি। ওইখান থেকে পরে আমি ভিডিও এডিটিং শেখা শুরু করি, এন্ড ওই টাইমে ভিডিও এডিটিং শেখার পরে আমি পরে নেক্সট ভেঞ্চার্সে জয়েন করি এজ এ ভিডিও এডিটর। এন্ড ভিডিও এডিটিং এর পাশাপাশি অ্যাজ এ সোলো ডিজাইনার ইন দ্য হোল টিম আমারই সব করা লাগতো। ইউ এডিটিং আমি করতাম, ভিডিও এডিটিং আমি করতাম, গ্রাফিক ডিজাইন আমি করতাম। সো জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান হয়ে গেছি আর কি আমি। এন্ড এই তো, এন্ড 2019 আমি নেক্সট ভেঞ্চার্সে জয়েন করি, যখন ছিল জায়েদ কর্পোরেশন। দেন আস্তে আস্তে আমার টিম বড় হওয়া শুরু করে। 2021 সালে আমার টিমে মেম্বার ছিল, 22 সাল পর্যন্ত আমার টিম মেম্বার ছিল 3 জন। বাট এখন 2024 এই 24 সালে আমার টিমে এখন টোটাল আমার ক্রিয়েটিভ অ্যান্ড ব্র্যান্ড টিমের টোটাল মেম্বার হচ্ছে 20 জন, যেখানে অলমোস্ট 16 জনের মতো গ্রাফিক ডিজাইনার ভিডিও এডিটর কাজ করতেছে, আর 5-6 জন হচ্ছে আমাদের ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার আছে। সো দুইটা উইং আমি লিড করতেছি এই মুহূর্তে। এই তো। গ্রেট। সো বিল্ডিং এ স্ট্রং ডিজাইন টিমে যদি বলি, তিনটা ফাউন্ডেশন, যতগুলো ফাউন্ডেশন আছে তার মধ্যে তিনটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি দরকার। সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টিম ডাইনামিক্স। সো হোয়াট ইজ টিম ডাইনামিক্স? আমরা যখন হায়ার করতে যাই তখন মোস্ট অফ দ্য পিপল, আমি জানি না কতজন এখানে ক্রিয়েটিভ লিড আছে বা কতজন এখানে আমরা লিডারশিপ রোলে আছি। ক্যান ইউ গাইস শো ইউর হ্যান্ড? মানে আমি জানতে চাই কতজন আমাদের এখানে আছে যারা অ্যাকচুয়ালি টিম লিড করতেছে বা এরকম। ওকে, ওকে, ক্রিয়েটিভ ডিটা আমি আমি পিসি থেকে দিলাম। দেখি কে কে দিচ্ছে। মিস্টার মঞ্জু আহমেদ, লিওন সরকার। ওকে, সো এই দুজনই, হ্যাঁ, 2-3 জন আর কি। সো ঠিক আছে। ওকে, সো প্রথম দিকে আমি যখন হায়ার শুরু করি তখন একটা জিনিস আমি অলওয়েজ ফিল করতাম যে আমি কেমন লোক হায়ার করবো, এটা কি আমার সাথে ভালো হবে নাকি আমার সাথে খারাপ হবে। আমি একটু কনফিউশনে থাকতাম যে আমার মতো লোকই হায়ার করবো কিনা। সো প্রথমে আমি যখন হায়ার করতে যাই তখন অ্যাজ আই সেড যে আমি সবসময় স্কিল বা এটাতে ফোকাস দিতাম যখন পিপল হায়ার শুরু করি আর কি শুরুর দিকে। বাট পরে গিয়ে আমার কাছে ফিল হয়েছে, মানে আফটার সাম ডেজ ইন্টারভিউ নেওয়া শুরু করছে প্রথম প্রথম, তখন গিয়ে আমার কাছে ফিল হওয়া শুরু করছে যে অ্যাকচুয়ালি না, স্কিল ইজ নট এভরিথিং। কেন এই কথাটা বললাম? আপনি যেখানে আছেন, আপনার যে টিম, আপনার যে নিড, আপনার যে বিজনেস নিড, সেটার উপর যদি চিন্তা করে আপনি যদি লোক হায়ার না করতে পারেন, আপনার যত স্কিলফুল লোক হায়ার করেন না কেন, আপনার টিম গুড হবে না। লাইক আমার টিমে যদি বলি, আমার এখন 6-জনের মতো গ্রাফিক ডিজাইনার আছে, 6-জনের মতো ভিডিও এডিটর আছে। একজন আরেকজন সাথে টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। একবার আমি হায়ার করতেছি একজনকে যার অনেক ক্রিয়েটিভ, আই মিন আর্ট ব্যাকগ্রাউন্ড, খুলনা ইউনিভার্সিটি থেকে এসে আর্টের উপরে তার ব্যাচেলার কমপ্লিট, আই মিন আর্টের যাই নাম কি বলে, ব্যাচেলারই বললাম আর কি আমি। সো ওইটা কমপ্লিট অ্যান্ড খুব ভালো আর্টিস্ট টাইপের। বাট পরের বার যখন আমি হায়ার করতেছি আরেকজনকে, তখন আর আমি আগের জনের মতো আর কাউকে হায়ার করতেছি না, বিকজ আমার কাছে ফিল হয় যে না, একটা টিমে যদি সবসময় আর্টিস্ট থাকে, আর্টিস্ট দিয়ে আপনি ম্যাস প্রোডাকশনে যেতে পারবেন না, রাইট? ট্রু। বাংলাদেশে আমরা যে ধরনের বিজনেস চালাই, আমাদের কি ম্যাস প্রোডাকশনে, আমরা তো কখনো আর্ট খুব কম পাই। আমাদের যাইতে হবে ম্যাস প্রোডাকশনে, ভাই আমার এই প্রোডাক্টের আজকে 5টা ক্রিয়েটিভ লাগবে, তাড়াতাড়ি করে দেন, হাতে সময় আছে 2 ঘন্টা। মোস্ট অফ দ্য টাইম আমার কাছে এইসব রিকোয়ারমেন্টই আছে, রাইট? হুম। স্পেশালি এজেন্সি তো কথাই নেই। আয় হায় রে, আমি তো পুরো ম্যাথস। মানে নেক্সট ভেঞ্চার্স কিন্তু মানে ডিফারেন্ট কিছু না। মানে এইখানেও আমাদের প্রোডাক্ট, আমাদের আবার বড় ঝামেলা হচ্ছে আমাদের গ্লোবাল প্রোডাক্ট, আমাদের বাংলাদেশে কোনো হুম। বিজনেস না, টোটাল বিজনেসটা হচ্ছে গ্লোবালি। লাইক পৃথিবীর 195 তো স্বাধীন দেশ, বাট এমনিতে টেরিটরি সব মিলিয়ে তো 215টার মতো আছে। বলতে গেলে বাংলাদেশ বাদ দিয়ে বাকি পৃথিবীর হুম। সব কান্ট্রিতে আমাদের অ্যাড চলে, আমাদের ক্রিয়েটিভ ও যায় মাই গড, আর কি। ইনসেইন। অ্যান্ড যদি বলি আমরা লাস্ট কোয়ার্টারে আমাদের টোটাল প্রোডাকশন ছিল 3 মাসে, ভিডিও প্রোডাকশন হচ্ছে অলমোস্ট 700-র মতো,
অ্যান্ড আমাদের টোটাল ইমেজ কন্টেন্ট যেগুলো আছে, ইমেজ গ্রাফিক্যাল কন্টেন্ট বলি, এরকম গ্রাফিক্যাল কন্টেন্ট প্রডিউস করতে হয়েছে আমাদের অলমোস্ট 3,500-এর মতো। সো এগুলোর জন্য আমার একটা প্রশ্ন ছিল, এগুলো মানে এই যে 3,500 ভিডিওস, এগুলোর জন্য কয়জন ডিজাইনার এন্ড ভিডিওগ্রাফার বা ভিডিও এডিটরদের পরিশ্রম করতে হচ্ছে বা কাজ করতে হচ্ছে? গ্রাফিক ডিজাইনার হচ্ছে 6 জন, অ্যান্ড হচ্ছে আমাদের ভিডিও এডিটর আছে 6 জন। ও, তাহলে আই গেস এনাফ। প্রেশার টেশার দিয়ে। একটু প্রেসার হয়ে যায়, কেমন, হ্যাঁ আমি আমি চাই না প্রেসার দিতে, টু বি অনেস্ট। এই জন্য দেখবেন যে আমার কিন্তু নেক্সট ভেঞ্চার্স এর পেজে গেলে দেখা যাবে যে আমি অলরেডি হায়ারিং এর পোস্ট দিছি। And হ্যাঁ এটা হ্যাঁ আমার হ্যাঁ, অনেকে কমন প্রশ্ন করে, ভাই আপনি এত হায়ারিং পোস্ট দেন কেন, আপনাদের নেক্সট ট্রু ভেঞ্চার্স ট্রু লোক ট্রু, চলে যায়, আপনাদের নেক্সট ভেঞ্চার্স কি লোক চলে যায়, আপনার কি থাকে না? অ্যাকচুয়ালি। আমি কি এখন কি বুঝাবো যে না ভাই, আমার টিম থেকে 2 জন, এখন পর্যন্ত আমি ক্যারিয়ার শুরু করার পর থেকে এখন পর্যন্ত 2 জন পিপল আমার টিম ছেড়ে চলে গেছে। এন্ড আচ্ছা। প্রিভিয়াসলি আমি একটা পোস্টও দিছিলাম এটা ফান করে, কজ 2 জনই চলে গেছে, কজ তাদের বিয়ে হয়ে গেছে আমেরিকায়, 2 জনই ফিমেল ও পার্সন ছিল। So, আচ্ছা। এটা তো আমি নেক্সট ভেঞ্চার্সে লিখতে পারবো না। So, অনেক ব্যাড হুম, কমেন্টও পড়ে মাঝে মাঝে, বাট আমার এতদিনের ক্যারিয়ারে মাত্র 2 জন পিপল আমার টিম ছেড়ে চলে গেছে, এই 2 জনই। বাট কখনো আমার টিমের পিপল যায় না, বাট অলওয়েজ আমার টিমের পিপল অ্যাড হচ্ছে recent। মানে আমার এত ক্রিয়েটিভ, মানে 3,500 ক্রিয়েটিভ কিন্তু 3 মাসের মধ্যে ইটস নট এ জোক। 6 পিপল রাইট দেখে রাইট, মনে হয় না অনেক বেশি, অ্যাকচুয়ালি। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ক্রিয়েটিভিটি, তারপরে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, সবকিছু চিন্তা করলে অবভিয়াসলি দিস ইজ নট এ হেলদি প্র্যাকটিস, এন্ড আই ডোন্ট সাপোর্ট ইট অ্যাজ এ লিড। এই জন্য আমি অলওয়েজ হায়ারিং এর উপরে আছি। এন্ড হায়ারিং এর ক্ষেত্রে যেটা আমি ফলো করি, আমার এক্সিস্টিং যে মেম্বার আছে তার চাইতে তাকে বেটার হতে হবে, দ্যাটস ফর শিওর। ট্রু। হুম, বিকজ আমি যদি আমার চাইতে বেটার কাউকে হায়ার না করি, আমি ওর থেকে কি শিখবো? ট্রু। অনেক বাংলাদেশের নতুন অনেক পিপল আছে বা অনেক লিড আছে, তারা চিন্তা করে যে না, আমার চাইতে বেটার হইলে তো সমস্যা, আমার চাইতে বেশি বুঝবে, দেখা যাবে আমার কথা শুনবে না, আমার লিডারশিপ মানবে না। দ্যাটস দ্য মোস্ট রং কনসেপ্ট, মানে তারা ট্রু। মাথা দিয়ে করতেছে। রেদার মানে ডাইভার্স স্কিল এন্ড পার্সপেক্টিভ পিপল আপনার টিমে থাকতে হবে। আমার টিমে যদি বলি এনএসইউর আছে 4 জন, খুলনা ইউনিভার্সিটি আছে, ইউআইইউ এর আছে, তারপর হচ্ছে ব্র্যাক, ইভেন আমি একটা মেম্বারকে হায়ার করছিলাম 2019 সালে না জানি 20 সালে, হয়তো আপনি চিনবেন, তানভীর নামের, তানভীর আহমেদ। তানভীর আহমেদ। হ্যাঁ, আচ্ছা ও আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ চিনছি। ও রাইট। কিন্তু মানে বাংলাদেশে আমি যত ভিডিও এডিটর দেখি, হি ইজ ওয়ান অফ দ্য হুম, ফাইনেস্ট ভিডিও এডিটর। মানে ও ট্রু হয়তো ট্রু ট্রু, শাই দেখে, 100% এগ্রিড। ও শাই দেখে কিন্তু ওই রিসেন্টলি কিন্তু তোমাকে ছাড়া যে ইয়াটা, অনি হাসান আর মিজানের ভাইয়ের যে সংটা, ওটাও হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ। পোস্ট প্রোডাকশনে ও ছিল। সো ও অ্যামেজিং। ও কিন্তু অনেক শাই, বাট ও যখন হায়ার করি ও তখন ক্লাস 10-এ পড়তো। So, ও 10-এ পড়তো। So, ওকে so kind of বলা যায় ওকে যখন আমি টিমে নিছি ও ছিল শিশু শ্রমিক। তো মাঝে মাঝে ফানও ওকে। করতো আমার সাথে যে বাট আমি দেখছি যে না, ওর যে স্কিল আমার চাইতে বেটার, ওর গ্রাফিক্যাল স্কিল সবকিছু বেটার, ওর হুম, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেন আমি দেখবো, ডিফারেন্ট পার্সপেক্টিভ লাগবে আমার লাইফে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে আমি পরে ওকে হায়ার করছি আমার টিমে, এন্ড স্টিল হি ইজ দ্য বেস্ট ইন মাই টিম। মানে অ্যামেজিং। সো অল ডিফারেন্ট পার্সপেক্টিভ এন্ড ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের পিপল যদি হায়ার না করতে পারে পিপল, কখনোই তাদের টিম স্ট্রং হবে না। আমার টিম স্ট্রং ট্রু। হওয়া শুরু করছে তখন থেকে যখন আমি এরকম ডিফারেন্ট টাইপ অফ পিপল, কেউ একবারে জেনজি টাইপের, কেউ হচ্ছে একটু মিলেনিয়াস আমার মতো অলমোস্ট 30-র কাছাকাছি, কেউ একবারে ওকে। ইয়াং 18-20 বছর বয়স, ডিফারেন্ট লাইফের পার্সপেক্টিভ। বাট দ্য থিং ইজ সবার একটা হাঙ্গার আছে। সো হাঙ্গার ট্রু। রাখাটা ইম্পর্টেন্ট। সো পরের পয়েন্টটা যেটা আমি লিখে রাখছি, রাইট পিপল ইন দা বাস, এটা হচ্ছে গুড টু গ্রেট নামে একটা বই আছে, সাধারণত লিডাররা যারা আছে, কর্পোরেট লিডার, এরা সাধারণত পড়ে, আমাদেরকে জোর করে পড়াইতো নেক্সট ভেঞ্চার্সে অবভিয়াসলি। সো ওকে। ওই বইটাতে আমার একটা কনসেপ্ট খুবই ভালো লাগছিল, সেটা হচ্ছে রাইট রাইট পিপল অন দা বাস। এটা মানে হচ্ছে ওকে। যারা আপনার ভিশন এন্ড মিশনের সাথে অ্যালাইন হবে না, তাদেরকে কখনোই আপনি টিমে নেবেন না। বিকজ ট্রু। টিম ইটস নট এন এজেন্সি, ফার্স্ট অফ অল এই নিউজ যেহেতু এজেন্সি না, এটা পুরো কর্পোরেট প্লেস। আমার কাছে, আমি সবসময় চিন্তা করতে আমাকে যে না, আমার এখানে যেই আসুক মিনিমাম 5 ইয়ার্স পর্যন্ত আমার সাথে থাকতে হবে, এরকম একটা মেন্টালিটি যার আছে, যেখানে কেরিয়ার করতে যাবে, এরকম পিপল আমার দরকার। নট দোজ ট্রু। পিপল যারা এক্সপ্লোর করতে চায়। এক্সপ্লোর ভালো, আমি আমি বলবো না এক্সপ্লোর খারাপ, বাট এক্সপ্লোরেশনের জন্য আমার আই ফিল লাইক এজেন্সি আছে। বাট কর্পোরেট ট্রু। প্লেসেস লাইক ব্যাগ বলেন, ইউনিলিভার বলেন, আমাদের নেক্সট ভেঞ্চার্স বলেন, বিকাশ বলেন, এসব প্লেসে অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে কেউ যায় না অবভিয়াসলি, এখানে কেরিয়ার করতে যায়। 100%। সো আমি ওইটা অলওয়েজ দেখি যে অ্যাকচুয়ালি আমি যা চাই যে ও ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হবে, টাইমলি অফিস থেকে অফিসে আসা, প্রপারলি ডেলিভার করা, টাইমলি অফিস থেকে চলে যাচ্ছে, নিজের একটা পার্সোনাল ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতেছে। তো এরকম পিপল যারা অ্যাকচুয়ালি ভিশনের সাথে, আমাদের কোম্পানির ভিশনের সাথে অ্যালাইন, এইসব পিপলকেই আমরা হায়ার করি আমাদের ক্ষেত্রে।
এন্ড অবভিয়াসলি আপনি ওকে, যারা আছেন এখানে যারা ক্রিয়েটিভ লিড অবভিয়াসলি তাদের ক্ষেত্রে কাইন্ড অফ সিমিলার। ইফ ইউ আর এজেন্সি ট্রু। গাই, আপনি এমন পিপলকে হায়ার করতে হবে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের সাথে ও বেশি চিন্তা করবে যে ফান প্রজেক্ট নিয়ে কাজ করব, টাইম নিয়ে খুব একটা কনসার্ন না সে, টাইম সে হয়তো বা একটু লেটে আসলেও সে পরে যেতে গেলে তার সমস্যা নেই, এই ইয়াটা ট্রু। এই ডাইনামিক্সটা তার আছে। এই টাইপ অফ পিপল কিন্তু আবার এজেন্সি কালচার অনেক ভালো করে, রাইট? হুম, এক্স্যাক্টলি। যে যখন কাজ আছে তো একদম ধুমসে আছে, আর না থাকলে আবার নাই, বসে আছে। নাই। হুম। তো ওই টাইপের পিপল আবার এজেন্সির সাথে ভালো মানায়, মানে কেউ হুম। মানে খারাপ সেটা বলবো না, বাট দ্য ট্রু। থিং ইজ যেটা আপনার সাথে ফিট করে, আপনার অফিস কালচারের সাথে বা আপনার অর্গানাইজেশনের কালচারের সাথে ফিট করে, সেসব পিপলকে হায়ার করতে হবে। এন্ড ওকে। লাস্টলি সেটা হচ্ছে যে টিম স্ট্রং করতে হলে যেটা আরেকটা লাগে সেটা হচ্ছে যে বিল্ডিং এ কালচার অফ কোলাবোরেশন এন্ড মিউচুয়াল রেসপেক্ট, বিকজ মিউচুয়াল রেসপেক্ট আই থিঙ্ক দ্য মোস্ট কমন থিং যেটা মাস্ট দরকার আপনার টিমের মধ্যে। বিকজ অ্যাজ আই সেড, কেউ আসতেছে আমার টিমে নারায়ণগঞ্জ থেকে, কেউ আসতেছে আমার টিমে খুলনা থেকে, কেউ আসতেছে ঢাকায় অনেক রিচ ফ্যামিলি থেকে আসতেছে, অনেক পিপল আছে আমার টিমে যারা গাড়িতে করে আসছে, যদি আমি নিজে সাইকেলও নেই আমার। আবার অনেক পিপল আছে যে আহ, মানে স্ট্রাগলিং ব্যাকগ্রাউন্ড আছে, আবার অনেকে সলভেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, অনেক রিচ পিপল আর কি, রিচ কিড বলতে পারেন। বাট ওকে। ওকে। টিমে আসার পর অবভিয়াসলি তাদের মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, রাইট? সো রাইট। এই অ্যাজ এ লিড আপনারা এনশিওর করতে হবে যে না, প্রত্যেকটা পিপল রে রেসপেক্ট দিচ্ছে, এন্ড টিমের মধ্যে এইরকম কোনো বায়াসনেস নাই যে ও রিচ দেখে একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবে, ও একটু মানে পোর ব্যাকগ্রাউন্ডের বা এরকম ওই ব্যাকগ্রাউন্ডের, মানে তার নাই ওরে আমরা দিয়ে খাটাই নিবো, বাট ওরে একটু ট্রু। আলাদাভাবে দেখি, এরকম চিন্তা ভাবনা থাকা যাবে না অবভিয়াসলি। এন্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফস্টারিং ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন। এই পার্টটা আমাদের বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ আই ডোন্ট নো অ্যাবাউট দ্য এজেন্সি, বিকজ আমি তখন এজেন্সিতে জব করার সুযোগ হয় না আমার, স্যাডলি। বাট আমি চাইছিলাম আমার ক্যারিয়ার যেন শুরু এজেন্সিতে, আমি কখনো শুরু করতে পারিনি, শুরুতে বাট কর্পোরেট, অ্যাকচুয়ালি এখন অনেক ভালো জায়গায় আছেন। মানে শুরুতে কর্পোরেটে চলে আসছি আলহামদুলিল্লাহ, কেন নট গোনা লাই, খুবই ওয়ার্ক লাইফ ব্যালেন্স এন্ড যদি বলি কালচার বলি সব দিক থেকে, বাট আমি খুবই হ্যাপি আছি। সো ট্রু। নট রিগ্রেটিং ইন ইন দ্যাট ওয়ে, মানে থাকে না যে ওকে। শেখার জন্য আর কি। হুম। সো আচ্ছা ভাই, আপনি কি জানেন অনেকেই তাদের ড্রিম জব হিসেবে নেক্সট ভেঞ্চারে কাজ করাটাকে দেখে? আই থিঙ্ক ইয়েস, এটা আমি জানি। অনেকেই ইভেন আমাকেও অনেকে বলছে যে কোনোভাবে কি একটু ম্যানেজ করা যায় কিনা। আমি হ্যাঁ, এভরি মান্থে দেখি যে জব কেন আমি নিচ্ছে, আজকে অ্যাপ্লাই করি। আচ্ছা আজকের মিটিং, আজকের এই সেশনে কিন্তু আমি ওইটাই বেশি তুলে ধরবো শেষের দিকে, লাইক হাউ টু প্রিপেয়ার ইয়োরসেলফ আর কি, একটা পয়েন্ট আছে জব মার্কেটের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত আমাদের গ্রাফিক ডিজাইনারদের, বিকজ এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। ট্রাস্ট মি, আই ওকে। আমি তো রিসেন্টলি যে আমি সার্কুলারটা দিছিলাম গ্রাফিক ডিজাইনারের, তো সেখানে অলমোস্ট আমার কাছে 450 মতো সিভি পড়ছে, 450। এন্ড ওখান থেকে ওকে। আমি পিপল নেবো একটা, হুম। আই রিপিট একটা পিপল নেবো। আর হুম। ফিউচারে আমি আরো 2টা পিপল হায়ার করবো অবশ্য আমাদের অগস্ট সেপ্টেম্বরের দিকে। আমি ভাবতেছি একবারে ইন্টারভিউ নিয়ে রাখবো, পরে অফার করবো আর কি, এরকম। সো ওকে। ওখানে কি কি ফাইন্ডিংস আমি পাইছি, কি কি প্রবলেম আমি পাই পিপলদের মধ্যে, সেগুলো আমি শেয়ার করবো অবভিয়াসলি শেষের দিকে, সো দ্যাট শিওর, দে গেট শিওর। ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দেয়ার পোর্টফোলিও এন্ড দেয়ার রেজিউমে এন্ড আদার থিং আর কি। ওকে, আমরা একটু আমাদের যারা অডিয়েন্স আছে, যেমন হচ্ছে দুইজন হাত তুলছে, একজন হচ্ছে লিওন সরকার ভাই, আরেকজন হচ্ছে মানজু আহমেদ। সো আমরা আগে মানজু আহমেদ ভাইয়ের কাছে চলে যাই। আহ, হ্যাঁ, আপনি হাত তুলছেন, so আপনি বলতে পারেন। ওকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে আপনি? হ্যাঁ ভাই, শুনতে জি, পাচ্ছি। ভাইয়া, হ্যাঁ, আমি একটু বাইরে তো তার জন্য আর কি, মানে আমি হাত তুলছিলাম হচ্ছে, মানে আপনাদের ওই যে প্রসেসিংটা, জয়েনের প্রসেসিংটা, এটা নিয়ে আমার অনেক ইন্টারেস্ট, তো কিভাবে সিলেক্ট করে এত সিভির পর, হ্যাঁ, এটা নিয়ে জানতে চাচ্ছি ভাই। ওকে ওকে শিওর, আমি এই এই সবগুলো আপনাদের কোয়েশ্চেন গুলো আমি একবারেই ইয়াতে নিব, আমাদের কিউএনএ সেশন যেটা আছে সেখানে লং কিউএনএ একটা সেশন নিব ইনশাআল্লাহ, আপনাদের সব কোয়েশ্চেন আমি অ্যানসার দিব। হ্যাঁ ভাইয়া, আরেকটা কোশ্চেন আছে আমার কাছে। শিওর আমার শিওর। সেটা হচ্ছে ভাইয়া যে, মানে এখনকার যুগে, মানে এখনকার প্রেক্ষিতে আপনাদের কর্পোরেট এজেন্সি যেমন গ্রাফিক ডিজাইনার বা ক্রিয়েটিভ নিচ্ছে, হ্যাঁ, তাদের সিভিটা কেমন হওয়া উচিত বা কিরকম ভাবে তৈরি করা উচিত? Thank you. ওকে ওকে, হ্যাঁ এই পার্ট গুলো ওকে। আমার ওই একটা যে লাস্ট পার্টটা আমি বলছিলাম যে প্রিপেয়ার ইয়োরসেলফ ফর জব মার্কেটস, এই পার্টটাতে আপনার দুইটা কোয়েশ্চেনই আমি কভার করে ফেলবো ইনশাআল্লাহ। Okay, ওকে। তো
ব্যাক টু দ্য প্রেজেন্ট আর কি। সো ফার্স্ট টাইম ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশনের পার্টটা যদি আসি, আমাদের ক্রিয়েটিভ লিডারদের একটা বড় প্রবলেম হচ্ছে, আমাদের লিডারদের না গেছে ইন্ডাস্ট্রি একটা প্রবলেম আছে আমার কাছে ফিল হয়, যে আমরা ইনোভেটিভ কিছু সহজে নিতে পারি না। ট্রু। সবসময় ওই যে ওই ওরা একটা ডিজাইন করছে, ওই ডিজাইনের মতো একটা করে দেন, কিন্তু এইটা একটা মেন্টালিটি এক্স্যাক্টলি। থাকে। আমি এইটা কিন্তু জাস্ট আরিফ ভাইয়া, আমি হ্যাঁ জাস্ট এই জিনিসটা নিয়েই আমাদের যে লাস্ট ডিজাইনারটা গেল, আমি ওইখানে এই জিনিসটা আমি একটা কথা বলছিলাম যে আমার ক্লায়েন্ট আছে একজন, ঠিক আছে, ওর নাম হচ্ছে আপনার এরিন, ঠিক আছে। ও আমাকে বলতেছিল যে তোমাদের বাংলাদেশে আমি প্রায় 100টার মতো পোর্টফোলিও দেখছি এন্ড সবার পোর্টফোলিওর ডিজাইন স্টাইল সেম। সেম মিন্স একদম সেম। আই ডোন্ট নো যে True. কোনটা কে করছে, মানে এটা কি ওরটা ও কপি করছে নাকি ওরটা ও কপি করছে, বাট জিনিসটা একটা গাছের থেকে আসতেছে। মনে হচ্ছে যে একটা বট গাছ, বাকিগুলো শাখা প্রশাখা, ঠিক আছে। True. So তোমরা কেন চেঞ্জ করো না? বাট আমাদের দেশে হয় কি যে আমরা এভরি ইয়ার আমাদের প্রত্যেকটা ডিজাইন স্টাইল চেঞ্জ হয়, প্রত্যেকটা ডিজাইনার্সদের আলাদা আলাদা প্যাটার্ন হয়, বাট তোমাদেরটা কোথায়? ঠিক আছে, এইটা Right. নিয়ে আমি আর কি মানে আমি এটাও আপনার কাছেও আমার প্রশ্ন, যেটা কেন বা কেন হচ্ছে না, এটা আপনি Obviously. একটু এইটা আমার কাছে লাইকেন। ফিল হয় যে এই ইনোভেশনের পার্টটাতে যদি বলি, এইটা হ্যাঁ। দায়িত্ব হচ্ছে অ্যাকচুয়ালি লিডদের। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওটা তো ডিজাইনারদের একটা পার্ট আছে, ওটা আমি পরে আসবো, বাট লিডদের ভুলটা কোথায় আমি যদি বলি, আপার ম্যানেজমেন্ট হোক আর ক্লায়েন্ট হোক, যারা এই বোরিং ডিজাইন চায় বা ওই ডিজাইন চেঞ্জ করতে চায় না, এদেরকে টিচ করা প্রপারলি, কমিউনিকেশন করাটা, এন্ড ডিজাইনারদেরকেও মোটিভেট করা প্রপারলি, যে ভাই তুমি করো, আমি আছি তোমার সাথে, তুমি ডিজাইন করো, অ্যাপ্রুভাল আমি নিয়ে দিচ্ছি, কোনো প্যারা নেই, ঠিক আছে। এন্ড হচ্ছে ট্রু। একজন একজনের সাথে শেয়ার না করলে না, আমার কাছে ফিল হয় আরেকটা জিনিস এই জায়গায় একটা প্রবলেম হচ্ছে, বাংলাদেশের মোস্ট অফ দা, আমি দেখছি যতগুলো কোম্পানি আছে, ধরেন এরকম 10,000 কোম্পানিতে ডিজাইনার আছে, আমার মনে ওকে। হয় না যে 9,000, আমার কাছে ফিল হয় 1,000টা কোম্পানিও নাই যেখানে দুইজন ডিজাইনার আছে। ট্রু। মোস্ট অফ দা কোম্পানিতে কিন্তু সোলো ডিজাইনার কাজ করে। ট্রু। সো সোলো ডিজাইনাররা যখন কাজ করে, অলরেডি কিন্তু একটা ব্লকারের মধ্যে পড়ে যায়, বিকজ আশেপাশে কেউ কিন্তু নাই নাই। হুম। যে ভাই আপনার এই ডিজাইনটা করতেছি, আপনি এই ডিজাইনটা দেখেন কেমন হচ্ছে, বা এই যে একটা শেয়ারিং যে ব্যাপারটা আছে, এটাই কিন্তু ওদের মধ্যে নাই। এটা কিন্তু ট্রু। একটা বিগেস্ট ইস্যু কিন্তু। এই কারণে না, এই যে আমরা দেখি সেম সেম এই জিনিসটা কিন্তু এই কারণে হয়। লাইক রিসেন্টলি আমি অনেকগুলো ই কমার্স তো অনেক বুম করছে, তো আমি যখন ইয়া করি ওই পোর্টফোলিও গুলো ঘাটি, প্রত্যেকটা পোর্টফোলিও দেখি ই কমার্স দিয়ে ভরা, এন্ড অলমোস্ট সেম প্যাটার্ন, মানে ই কমার্স রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট হুম হুম পুরো হুম। পোর্টফোলিওতে এগুলাই, এন্ড হচ্ছে এগুলাই সবগুলো রাইট। দেখতেছি। সেম। সো এই কারণে মেইনলি কিন্তু ওই যে বড় টিম বা একটু ডাইভার্স টিম না থাকার কারণে ক্রিয়েটিভ ব্লকারটা ক্রিয়েট হয়, আমার কাছে ফিল হয়। ক্রিয়েটিভ ব্লকারের কারণে মেনলি এরকম বোরিং একপেশে ডিজাইন চলে আসতেছে আমাদের এই পুরা বাংলাদেশের ডিজাইন কমিউনিটিতে। বাট আমি ট্রু। দেখছি যে অনেকে লাইক ইউ, আপনার ডিজাইনটা যদি আমি বলি যে না, অনেক ফিউচারিস্টিক হয় টু বি অনেস্ট। আপনাদের ক্রিয়েটিভ ডিজ আমি তারপর যে তার পার্সোনালি আপনার প্রোফাইল সবগুলো আমি ট্রাই করি ইয়া করে মাঝে মাঝে সার্চ করার, এন্ড আই স দ্য ডিজাইন প্যাটার্ন ইজ রিয়েলি, থাকে না একটু ফাস্ট ফরওয়ার্ড। আমি ধন্য হয়ে গেছি ভাই। আসলে ফাস্ট ফরওয়ার্ড আমার কাছে, আই এম নট জোকিং, লাইক সিরিয়াসলি অনেক ফাস্ট থ্যাংক ইউ ফরওয়ার্ড। সো মাচ, থ্যাংক ইউ সো সো মাচ। এই ট্রাই ফাস্ট করি। ফরওয়ার্ড থিঙ্কিংটাই না মোস্ট অফ দ্য পিপলের নাই। আর আপনারা কেন ফাস্ট ফরওয়ার্ড হইতে পারতেছেন? লাইক ক্রিয়েটিভলি, ইফ ইউর এজেন্সি, ইউ আর দ্য ওনার অর রাইট। সিইও, সো তখন কি রাইট। হয়, ইউ আর অলসো ডিজাইনার অ্যাজ ওয়েল, রাইট? সো ট্রু। ডিজাইনাররা যখন এভরিথিং নিজের এজেন্সি করবে, আমি। so কে দেখবে? অবশ্যই ডিজাইনাররা দেখবে। সেটাই। সো দ্যাটস ওয়াই কিন্তু আপনাদের কন্টেন্ট কিন্তু ভালো হচ্ছে। হ্যাঁ। মোস্ট অফ দ্য সিইও হয় কি, অনেক বোরিং টাইপের, কেমন। আমি আমার ম্যানেজমেন্ট, এর আগেও ম্যানেজমেন্ট, আমাদের ম্যানেজমেন্ট একটু প্রোগ্রেসিভ টাইপের, জায়েদ ভাইয়া, আব্দুল্লাহ জায়েদ ভাই আমাদের সিইও যে, বা আব্দুল্লাহ গালিব জি। ভাই আমাদের সিএসও, দে আর ভেরি ইয়াং, কিন্তু অনেক ও, ইয়াং। সো অ্যাকচুয়ালি মানে আমি ওনাকে অ্যাজ এ ইন্সপিরেশন হিসেবে নিই মানে অনেস্টলি, জায়েদ ভাইকে। ওনারা কিন্তু যথেষ্ট ইয়াং, মোস্ট অফ দ্য পিপল নেভার ট্রু। মানে নো যে আসলে তারা কত ইয়াং। সো তারা হচ্ছে কি এই কারণে এই যে প্রোগ্রেসিভ যে কাজগুলো আমরা করি, যে লাইক একটু ফিউচারিস্টিক কে দেখবেন, আমাদের কিন্তু নেক্সট এর কন্টেন্ট গুলো প্রায় বেশি না 3-4 মাস 5 মাস পর পর একটু আপডেট চলে আসে, চেঞ্জ হয়ে যায়, হুম আর হুম একটু হুম। ফিউচারিস্টিক এর দিকে অ্যামেজিং। যাই। রাইট। সো তারা এগুলো অ্যাকসেপ্ট করে, খুবই ওপেনলি অ্যাকসেপ্ট করে। তারা এই জিনিসটা আমার উপর ছেড়ে দিয়ে রাখছে যে না, আই এম দ্য ডিজাইন লিড, সো আই নো দ্য বেটার, রাইট? সো রাইট। তারা এই জিনিসটা তাদের মাথায় আছে, and তারা এই জায়গাতে একটু হেল্প করে। সো অ্যাজ এ ডিজাইন লিড, আপনাদের উচিত, সবারই উচিত, যারা এখানে টিম লিড করতেছেন বা ফিউচারে যারা টিম লিড করবেন, তাদের প্রত্যেকের প্রতি একটা গাইডেন্স থাকবে, সেটা হচ্ছে ইনোভেশন কখনো ব্লক করা যাবে না। আপনি যেটা ভাবতেছেন যে এটা রাইট, নট অলওয়েজ রাইট।
আপনার টিম মেম্বারকে হায়ার করছেন কেন? তাদেরকে শুধু কি দেখানোর জন্য যে এই ডিজাইনটা এখানে দাও, এই লোগোটা এখানে দাও? না, তাদেরকে টোটাল ফ্রিডম দিতে হবে। ভাই তুমি করো, আমি আসি, দেখবো, পরে দেখবো। আমি কখন আমার ডিজাইনারদেরকে আগে কাজ দেখি না বা তাদের পিছনে দাঁড়ায় থাকি না। আমি অলওয়েজ করি কি, আমি কাজ দিচ্ছি তোমাকে, এই ধরো তোমার টাস্ক, এই যে প্রায়োরিটি দিচ্ছি, টাইম দিচ্ছি, নাও ইটস ইয়োর্স। পরে আমি গিয়ে একদম শেষে আমাকে পাঠাই যে ভাই দেখেন। তখন যদি আমার ফিডব্যাক থাকে, বেসিক কোনো ফিডব্যাক, অবভিয়াসলি আমি দিই। বাট মাঝখানে গিয়ে মাইক্রো ম্যানেজিং করে আপনার যে ডিজাইনটা আপনি চিন্তা করে রাখছেন মাথায়, ওইটাই তাকে জোর করে বানায় নেবে তার থেকে, ব্যাপারটা এরকম হলে কিন্তু ক্রিয়েটিভিটি আসবে না, ইনোভেশন আসবে না আপনার টিমের মধ্যে। তো এই জিনিসটা আমাদের ফিউচার লিড যারা হবে এবং যারা আছে এখনকার লিড, তাদের সবার প্রতি আমার একটা থাকে না যে একটা সাজেশন আর কি। এন্ড লাস্ট থার্ড নাম্বার যদি বলি, ইফেক্টিভ লিডারশিপ স্ট্র্যাটেজি, যে লিডিং বাই এক্সাম্পল এন্ড বিং অ্যাপ্রোচেবল। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। বিং অ্যাপ্রোচেবল ইন সেন্স, অনেকেই আছে, অনেক লিড আছে একটু মানে লিডারশিপ রোলে গেলে অনেক বেশি রুড হয়ে যায় এন্ড একটু নিজেরে ডিস্টেন্ট করে ফেলে নিজের টিম মেম্বারদের থেকে। বাট দ্যাটস ভেরি ব্যাড আইডিয়া, দ্যাটস ভেরি ব্যাড আইডিয়া। আমি আমার টিম মেম্বারদের সাথে তো, যারা, যদি আমি জানি না ওরা এখন জয়েন করছে কিনা, না করারই কথা মোস্ট অফ দেম, কারণ সবাই এখন বাসের মধ্যে বাসা যাচ্ছে। মোস্ট অফ দেমের সাথে আমার সম্পর্কটা এমন, কাজের সময় আমি ওদের সাথে কাজ করতেছি, কাজ শেষ সাথে সাথে দিকে জিজ্ঞেস করতেছি কি অবস্থা, তোমার গার্লফ্রেন্ড কি ছেড়ে চলে গেছে নাকি আছে, তারপরে কার বিয়ে হয়েছে, কার কি গল্প চলতেছে, সবকিছু আলাপ করে ওদের সাথে বসে বসে, লাইক এ ব্রাদার, বিগ ব্রাদার। এন্ড ওদের সাথে এই অ্যাপ্রোচটা আমি সবসময়, ওদেরকে এই অ্যাপ্রোচটা আমি অলওয়েজ করি যে যে কোনো প্রবলেম, ইভেন আমার কোনো টাস্ক বা আমার কোনো অ্যাকশন তাদের ভালো লাগতেছে না, বা তাদের কাছে মনে হচ্ছে আরেকটা এখানে ভুল করতেছে, দে আর ভেরি ওপেন। ভাই তুমি চলে আসো আমার কাছে, আমাকে বলো আমার কি ভুল হয়েছে, আমি ওটা ঠিক করে নিই। ব্যাপারটা হচ্ছে এরকম। তারা আমার চাইলে ফিডব্যাক দিতে পারে, এবং এটা আমরা এভরি মান্থ নেক্সট ভেঞ্চারস, এটা আমাদের কালচার, একটা ওয়ান অন মিটিং করি। তো ওয়ান অন মিটিং এ একটা সেশনই থাকে, টোটাল ফিডব্যাক সেশন ফর মি। আমার একটা সেশন থাকে ফর দেম, এন্ড তাদের একটা সেশন থাকে ফর মি অ্যাজ ওয়েল। লাইক একবার আমার একটা ইয়া বলতেছে, মেম্বার বলতেছে, তার ফিডব্যাক ছিল এরকম, ভাই আপনি অনেক বেশি ইউটিউব ভিডিও দেখেন, আপনি অফিস টাইমে বসে বসে অনেক স্পোর্টস ভিডিও দেখেন। আমি লাইক ওকে ভাই, ভুল হয়ে গেছে। ট্রুলি আমি পরের বার থেকে, আমি যখনই কোনো টিম মেম্বার দেখি, আমি আর দেখি না, আমি সাথে সাথে আমি ট্যাপ কেটে দিই যে না থাক। ইফ দে ডোন্ট লাইক ইট, অ্যাজ এ লিড এটা আমার দায়িত্ব যে না, তাদেরকে আনকমফোর্টেবল ফিল করানো উচিত না, রাইট? এন্ড ফিডব্যাক দেওয়ার টাইমও অবভিয়াসলি দিতে হবে ওইভাবেই। যেমন অনেকে আসে, ভাই আমার তো অনেকদিন হয়ে গেছে, কি করবেন আমার নিয়ে, আমার প্ল্যান কি আপনার নিয়ে? আমি ডিরেক্টলি বলি, দেখো তোমার কাছে আমার এক্সপেকটেশন এইটা, তুমি যদি আমাকে এটা এনে দিতে পারো, লাইক এবার আমার ল্যাঙ্গুয়েজ বেস, আমরা কিন্তু আবার করি কি, নেক্সট ভেঞ্চার্সে কিন্তু আমরা অলমোস্ট 18টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে অ্যাড ক্রিয়েট করি। সো মানে পৃথিবীর অনেক দেশের ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে অ্যাড ক্রিয়েট করি আমরা আমাদের ফান্ড নেক্সটের যে প্রোডাক্ট আছে এটার জন্য। মানে ওটা হচ্ছে রিজিওনাল অ্যাপ্রোচে যাই আমরা একটু। সো তখন তাকে টার্গেট দিয়ে দেয় যে এই কান্ট্রির জন্য তুমি এরকম, ওই কান্ট্রির থাকে না যে সোশ্যাল পার্সপেক্টিভ বিবেচনা করে কিছু নতুন কিছু করে নিয়ে আসো, বা নতুন কিছু ডিজাইন নিয়ে আসো যেটা ওরা ভালো রিলেট করতে পারবে, এরকম টার্গেট দিয়ে দেয়। তখন হয় কি, ওরাও ফিল করে, ইম্পাওয়ার্ড ফিল করে, এন্ড কাজটা নিজের মনে করে। আর যদি আমি সারাদিন বসে এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এন্ড এইটা করো না কেন, এটা করো না কেন, এরকম সারাদিন যদি মাইক্রোম্যানেজ করতে থাকি, ডান, প্যারা খেয়ে যাবে ওরা একবার, প্যারা খেয়ে যাবে। সো এরকম মাইক্রোম্যানেজ না করে তাদেরকে কাজ শেষ হওয়ার পরে গিয়ে আপনি কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেন, যে তুমি চাইলে কিন্তু এই কাজটা এভাবে করতে পারতা, এই কাজটা এভাবে করতে পারতা। যেমন গতকালকে আমি টানা 1.5 মাস পর আমার ডিজাইন টিমের সাথে বসছি রিগার্ডিং ফান্ডেড নেক্সট। আমার কাছে ফিল হয়েছে যে তার ফান্ডেড নেক্সট যে কাজ করতেছে, আমার কাছে মনে হচ্ছে তাদের কাছে আরো ভালো অ্যাপ্রোচে যাইতে পারতো আর কি। সো এই তো। সো এই কনস্ট্রাকটিভ ফিডব্যাক গুলো দিতে হবে, এবং নেওয়ার মতো থাকে না, মেন্টালিটি থাকতে হবে অবভিয়াসলি সবার জন্য। এন্ড আমাদের সাথে দেখি প্রীতি আপু আছে। ও হ্যাঁ, জয়েন করছিল তখন, ওই ইনসিডেন্টের পর মানে পিতাবু চলে গেছিল। সো পিতাবু আবার জয়েন করছিল। So I'm extremely sorry for that incident. Actually, no, it's okay, no problem. It's okay. So পিতাবু হচ্ছে the head of marketing. So oh my god, she got promoted to vice president of Next Ventures, and yeah, one of the youngest girl যে হচ্ছে এত ফাস্টেস্ট প্রমোটেড হয়েছে আমার দেখা অন্তত। ভিপি এরকম ভিপি আমার মনে হয় না কর্পোরেটে খুব বাংলাদেশে খুব বেশি আছে, ভেরি ফিউ। এন্ড পিতাবু ইজ লাইক, থাকে না যে ড্রিম সিএমও টাইপের, যে প্যারানাই চিল টাইপের, ওইরকম। সো আমরা আমাদের পার্টে চলে আসি, সেটা হচ্ছে আমাদের ম্যানেজিং ক্রিয়েটিভ প্রজেক্টস। এটা পিতিয়াপুরো ফেভারিট থিং, বিকজ
আমাদের অনেক কাজ করি, অ্যাজ আই সেড যে 3 মাসে আমাদের প্রায় 3,500 ইমেজ ক্রিয়েট করতে হয়েছে, 700 এর মতো ভিডিও করতে হয়েছে, রাইট? সো হ্যাঁ, হাউ ডু ইউ ম্যানেজ দেম? যে ট্রু, সো 20 জনের এক্সাইটেড। টিম, 20 জনের টিম, কয়েক হাজার, অলমোস্ট 4,000-এর উপরে কন্টেন্ট বানাচ্ছে উইদিন এ কোয়ার্টার। হাউ ডু ইউ ম্যানেজ দেম, মানে আমরা কিভাবে ম্যানেজ করি এগুলো? সো এটার জন্য আমি যেটা এই পার্টে আসছি। সো ফার্স্ট অফ অল, ইউজিং প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস। সো আমি জানি না, অনেকে হয়তো অনেকগুলো টুলস ইউজ করে, কেউ জিরা ইউজ করে, কেউ ট্রেলো ইউজ করে, আসানা ইউজ করে। পার্সোনালি আমি আগে ট্রেলো ইউজ করতাম, বাট রিসেন্টলি আমি চলে আসছি হচ্ছে ক্লিকআপে। সো ক্লিকআপে আমি চলে আসছি। সো ক্লিকআপে হয় কি, আমাদের পুরো অর্গানাইজেশন, পুরো নেক্সট বেঞ্চার্সের 450 পিপলই ক্লিকআপ ইউজ করে। এন্ড আমাদের যত টাস্ক ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব আমরা ক্লিকআপই করি। এন্ড আমাদের ক্রিয়েটিভ এন্ড ব্র্যান্ড যে টিমটা আছে, আমরাও ক্লিকআপ ইউজ করি। ওকে, সো এখানে একটা যে ইয়াটা দেয়া আছে, যে ইমেজটা দেয়া আছে, এটা কিন্তু আমাদের অরিজিনাল আমার টিমের ড্যাশবোর্ড একটা। তো এখানে আচ্ছা, আমি এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলের মাধ্যমে আমরা করি কি, প্রত্যেকটা ক্যাম্পেইনে একটা ব্র্যান্ড ম্যানেজার থাকে, সে পুরা প্রজেক্টে হ্যান্ডেল করতেছে। একটা দুজন কপি এডিটর, একজন কপি এডিটর থাকে ওই প্রজেক্টে, এন্ড ডিজাইনার থাকে, ভিউটার থাকে। তো সবাইকে ওই জায়গাতেই প্রত্যেকটা টাস্কে, আমি হোপফুলি আমি আমি এতটুকু শিওর যে সবাই যারা লিড হিসেবে আছে তারা সবাই এটা ইউজ করছে অলরেডি, এরকম প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো টাস্কে অ্যাসাইন করে দেই আমরা, এন্ড অ্যাসাইন করেই বসে থাকি না আমরা, অবভিয়াসলি এটা ট্র্যাক করি অলওয়েজ, লাইক ওয়ার্কলোড কিরকম আছে, কতগুলো ডান হয়েছে, কতগুলা ইন প্রোগ্রেস আছে, এটা আমাদের ড্যাশবোর্ডে থাকে। and কে কতগুলো প্রজেক্টে কাজ করতেছে, সাইডে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক টন যে কতগুলো আছে সেটা দেখা যায়। এন্ড ইন্টারেস্টিং একটা জিনিস আছে, এটা হচ্ছে স্প্রিং পয়েন্ট। সো হোয়াট ইজ স্প্রিং পয়েন্ট? যারা কর্পোরেটে বা আমি জানি না, কর্পোরেটে অনেক সবাই ইউজ করে, অ্যাজাইল ওয়ার্কফ্লো বলে এটাকে। এন্ড আই ডোন্ট নো যে এজেন্সি তো ইউজ করে কিনা, হোপফুলি ইউজ করার কথা, অনেকে দেখছি ইউজ করে। সো যেটা হয়, আমরা প্রত্যেকটা টাস্কে একটা পয়েন্ট, যে একটা টাস্ক যদি 1 ঘন্টা একটা টাস্ক হয়, সেই টাস্ককে আমরা এক পয়েন্ট দিই। আর 2 আচ্ছা, ঘন্টা হলে 2 পয়েন্ট দিই, 8 ঘন্টার হলে সাধারণত 8 দেওয়ার ট্রাই করি। এভাবে আমরা প্রত্যেকটা টাস্কে একটা করে পয়েন্ট দিই। এবং প্রতি উইকে এটাকে একটা স্প্রিং বলে, একটা উইক একটা স্প্রিন্ট বলি আমরা। সো এভরি স্প্রিন্টে আমরা গিয়ে যা দেখি যে কতগুলো পয়েন্ট আমাদের হয়েছে, আমি কত আওয়ার কাজ করছি, ইনডিরেক্টলি কিন্তু এটাই বোঝা যায়। সো এর মাধ্যমে হয় কি, আপনার কখন ফিল হবে যে আপনি আপনার টিমের লোক দরকার, এই স্প্রিং পয়েন্টের মাধ্যমে আমরা করি কি, আওয়ার গুলো ট্র্যাক করতেছি। সো আওয়ার গুলো ট্র্যাক করার ফলে যে দেখা যায় প্রত্যেকটা স্প্রিন্টে গিয়ে গিয়ে আমাদের বারবার স্প্রিং পয়েন্ট বাড়তেছে। আগের সপ্তাহে চেয়ে এই সপ্তাহে কাজ বেশি, তারপরের সপ্তাহে আরো কাজ বেশি, তারপরের সপ্তাহে আরো কাজ বেশি, এভাবে যদি পয়েন্ট বাড়তে থাকে গ্র্যাজুয়ালি এভরি স্প্রিন্টে, তখন কি আমরা বুঝতে পারি যে না, আসলে টিমের মধ্যে কাজ বাড়তেছে, আর হচ্ছে আমার এখন প্রয়োজন হচ্ছে লোক হায়ার করা। সো ওকে, পিন পয়েন্টের কনসেপ্টটা একদম বেসিক যদি কনসেপ্ট, এইটাই আমি ইউজ করি। যে আমি এটা দিয়ে ভেলোসিটি দেখি টিমের, যে আমার টিমে কি পরিমাণ কাজ চলতেছে। যে কখনো দেখা যায় স্পিড পয়েন্ট কমে যাচ্ছে, দ্যাট মিন্স ওই ওই উইকে কাজ একটু কম হয়েছে। কোন উইকে দেখা যায় অনেক বেশি হয়ে গেছে, এভারেজের চাইতে এভারেজ ধরেন 100, আমাদের হয়ে গেছে 130, তার মানে অনেক 30 ঘন্টা বেশি কাজ করা লাগছে আমার রাইট, মেম্বারদেরকে। আবার কোনো উইকে হয়তো 78, তার মানে কাজ ইউজুয়ালি অনেক লো ছিল আর কি। সো এই ওকে, ভেলোসিটিতে আমরা আমাদের টিমের মানে ওয়ার্ক প্রেশারটাও জাজ করি। সো তখন গিয়ে আমি ম্যানেজমেন্টকে বলতে পারি যে ভাইয়া, এই দিস ইজ দ্য সিনারিও, যে আমাদের ওভার ভেলোসিটি টিমে অনেক বেড়ে গেছে, তার মানে টাস্ক বাড়তেছে। বিকজ অ্যাজ ইউ নো 5000 টাস্ক কেউ ট্র্যাক করতে পারবে না, দ্যাটস ফর শিওর। রাইট, সো আমরা 100%, ওইভাবে এটা অটোমেটেড একটা ওয়েতে আসতে হবে। সো এটা হচ্ছে সেই অটোমেটেড ওয়েটা আর কি। সো এই অটোমেটেড ওকে, ওয়েতেই আমরা সাধারণত ভেলোসিটি মাপি, এন্ড ভেলোসিটি জাজ করে দেন আমরা পিপল হায়ারিং এ যাই আর কি। সো ওকে, ইভেন যেমন আমার সিএমও অবভিয়াসলি আমার কাছে উইকলি চাবে, যার তোমার কি কাজ করছে আমাকে দেখাও, 20 জনের টিমের পুরো রিপোর্ট আমাকে তৈরি করতে হবে। সো ক্লিক আপ ইউজ করলে বা এরকম প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ইউজ করে আমি ইজিলি উইদিন 10 মিনিটস প্রজেক্ট রেডি করে সেটা আমার লিডের কাছে পাঠিয়ে দিতে পারতেছি। সো ভেরি এফিশিয়েন্ট। তো এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকটা প্রজেক্ট ম্যানেজমেন্টের টুলস আছে, এটা সব লিডদের ক্রিয়েটিভ লিডদের ইউজ করা উচিত টু হ্যান্ডেল দেয়ার প্রজেক্টস। হ্যাঁ, আমাদের চর্চাতে আমরা মূলত এয়ারটেবিল ইউজ করি। ওকে, হ্যাঁ এয়ারটেবল, হ্যাঁ অনেক, হ্যাঁ আমি ভুলে গেছি, এয়ারটেবলটা অনেক জোস, এয়ারটেবলটা অনেক হ্যাঁ, জোস। এয়ারটেবিলের হচ্ছে আপনার ইউজার এক্সপেরিয়েন্সটা অনেক মানে জোস আর কি। জোস, হ্যাঁ ট্রু। আমাদের ক্ষেত্রে আমরা ক্লিকআপ ইউজ করি একটা ইনেস, কজ শুরু থেকে আমরা ইউজ করা শুরু করছিলাম, সো সবাই ইউজ টু হয়ে গেছে। এন্ড true, এটা এটা আসলে ইউজারের উপরে, কারণ আমরা ওকে কেলো ইউজ করতাম, পরে ক্লিকআপে আসছে। সো যেটা ইউজ করি আমরা, সো ইউ গট দা যে আর কি জুস, রাইট, যে why we use it, right? রাইট, রাইট।
সো টিমের জন্য সেটিং ক্লিয়ার অবজেক্ট এন্ড টাইমলাইনস, এটা আমরা কেপিআই বলি। আমাদের এখানে তো কেপিআই অবশ্যই সব জায়গায় কেপিআই বলে অবশ্য। সো কেপিআই এই সিলেক্ট জিনিস করাটা, মানে আপনাদের পয়েন্ট সিস্টেমটা কি হচ্ছে বোনাসের জন্য আপনারা করেন নাকি হচ্ছে ওইটা স্যালারিতে কি করেন না সিস্টেম না, কি? পয়েন্ট সিস্টেম ইটস লাইক ফর মি অ্যাকচুয়ালি। যদি বলি আচ্ছা আচ্ছা কেমন, লাইক আমার টিমে তো 20 জন মেম্বার, রাইট? এখন ওই টিমে একটা নতুন লোক হায়ার হবে কি হবে না, এটা আমি বুঝবো কি হবে? এরকমও তো হতে পারে যে আমার কোনো টিম মেম্বার ফাঁকিবাজি করতেছে, স্লো কাজ করতেছে, হুম, তাই আমার কাজের প্রেশারটা বেশি লাগতেছে, অথবা অ্যাকচুয়ালি তাদের অনেক বেশি প্রেশার বা প্রসেসে ইস্যু হচ্ছে, তখন আমি বুঝবো কি হবে, রাইট? সো আমরা যেটা করি, প্রত্যেকটা টাস্কের মধ্যে গিয়ে আমরা টাইম ট্র্যাক করতে হয় তাদের, প্রত্যেকটা টাস্কে প্রত্যেকটা টাইম ট্র্যাক করতে হয়। এন্ড সেই টাইম ট্র্যাকের এগেইনস্টে আমাদের যারা উইং লিড থাকে, গ্রাফিক্সের যে উইং লিড আছে, সে একটা পয়েন্ট সিস্টেম অ্যাড করে। লাইক 2 আওয়ার্স কেউ যদি একটা টাস্কে কাজ করে, তাকে আমরা 2 পয়েন্ট দিই। সো হয় কি, এভারেজে একটা পিপল উইকলি 35 আওয়ার্স কাজ করবে ধরেন। সো হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ সে 35 পয়েন্ট পাইলেই তো হয়েছে তার, তাই না? তো হ্যাঁ এভারেজ যদি দেখা যায় একটা পার্সন, আমার 20 জনের টিমে এভারেজ করে দেখতেছি আমার এভারেজ ওয়ার্ক পয়েন্ট দাঁড়াচ্ছে 40 বা 45, তার মানে কি দাঁড়াচ্ছে? অ্যালার্মিং। আমার টিম মেম্বারদেরকে অলমোস্ট 8 থেকে 10 ঘন্টা বেশি কাজ করা লাগতেছে, তাই না? তো হুম, হুম। তখন কি হয় কি, তখন আমি বুঝতে পারি, এই ভেলোসিটিটা আমি বুঝতে পারি যে না, টিমে এখন লোক দরকার। লাইক রিসেন্টলি আমি দেখলাম যে এভারেজ ওয়ার্কিং আওয়ার বেড়ে গেছে, স্প্রিং পয়েন্ট বেড়ে গেছে আমার গ্রাফিক্স টিমে। তো সাথে সাথে আমি ম্যানেজমেন্টকে ইনফর্ম করছি যে আমার লোক লাগবে। তারা তখন আমার কাছে কোয়েশ্চেন থ্রো করছে যে কেন লোক লাগবে, এটা কি, মানে জাস্টিফিকেশনটা কি? তখন আমি তাদেরকে ড্যাশবোর্ডে দেখাতে পারি, ভাই দিস ইজ দ্য জাস্টিফিকেশন, যে এই টাস্কগুলোতে এত ঘন্টা করে কাজ করতে হইছে, এই স্প্রিং পয়েন্টের ভেলোসিটিটা দেখেন বেড়ে যাচ্ছে দিন দিন, তার মানে কাজের প্রেশার বাড়তেছে। তো তখন তারা দেখা যাচ্ছে যে কোনো কোশ্চেন করতে পারে না আমাকে। তারা দেখা যায় 5-10 মিনিটের মধ্যে আমার অ্যাপ্রুভ করে দিচ্ছে। আমি 4-5 জন লোক হায়ার করবো, 5 মিনিটের মধ্যে অ্যাপ্রুভ পেয়ে যাচ্ছি। সো অ্যাজ এ লিড যে এটা কতটুকু উপকারী একটা জিনিস। বুঝতে রাইট। পারছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো একটা আইডিয়া দিলেন, যদিও আমরা এখনো ওই পর্যায়ে লিডে যাই নাই। না না, ভবিষ্যতে যখন ইটস যাবো নেভার টু লেট, অবশ্যই। কাম অন। মানে আমি তো যখন 2 জনের টিম চালাতাম তখন আমি এটা ইউজ করতাম। সো অবভিয়াসলি এটা সবার জন্য, একজনের টিম 2 জনের টিম থেকে শুরু করে বড় টিম সবার জন্য উপকারী এই জিনিসটা অ্যাকচুয়ালি। ট্রু ট্রু। থ্যাংক ইউ সো মাচ সো ভাইয়া। হ্যাঁ, ওয়েলকাম। এন্ড কেপিআই আমি যদি গোলের কথা বলি, আমাদের নেক্সট ভেঞ্চার সিস্টেমে আমরা যেটা করি, কোয়ার্টারলি আমরা প্রত্যেক কোয়ার্টারে একটা করে টার্গেট সেট করি। আমাদের কোম্পানি ওয়াইজ একটা টার্গেট থাকে, সেই টার্গেটের এগেইনস্টে আমাদের মার্কেটিং টিমের একটা টার্গেট থাকে। মার্কেটিং টিমের যে টার্গেটটা আছে, সেটার এগেইনস্টে আমাদের ক্রিয়েটিভ টিমের একটা টার্গেট থাকে। লাইক ধরেন এবার লাস্ট কোয়ার্টারে যদি আমাদের টার্গেট বলি, যে আমাদের টার্গেট ছিল 8টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে অলমোস্ট 2200 ক্রিয়েটিভ করতে হবে। এটা ছিল আমাদের ওভার উইং এর টার্গেট, জাস্ট কেপিআই, অ্যাডহক টাস্ক বাদ, শুধু কেপিআই। তো ওই টাস্ক গুলো তখন আমরা কি করছি, আমাদের যে মেম্বার গুলো আছে এদের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি যে হ্যাঁ, তুমি ইটালিয়ান ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করো, তুমি জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করো, তুমি আমার মেন টেস্ট নিয়ে কাজ করো। তো তাদেরকে ক্লিয়ার একটা আইডিয়া দিচ্ছি যে তার কাছ থেকে সে সেটা বুঝে গেছে এবং তার ফিউচার গোল। লাইক কেউ আসতেছে অফিসে, সে কাজ করতেছে করতেছে করতেছে, বাট হি ডাজন্ট নো যে আসলে ওর গোলটা কি, ও কি অ্যাচিভ করতে চাচ্ছে, ওর ফিউচার কোথায়। এই গোলটা যদি আমাদেরকে না দেখাতে পারি, ট্রাস্ট মি, আপনার ডিজাইনার দেখবেন 6 মাস পরেই অন্য জায়গায় জব খোঁজা শুরু করছে ফর স্যালারি। 100%। বিকজ পিপল রে মোটিভেট করতে হবে দুইটা জিনিস, হয় আপনার টাকা দিয়ে মোটিভেট করতে হবে, অথবা তাকে ভিশন দেখাইতে হবে, দুটো একটা। সো ট্রু। নেক্সট ভেঞ্চার্স আমার এই জিনিসটা ভালো লাগে যে ফরগেট অ্যাবাউট দ্য মানি পার্ট, দিস কোম্পানি হ্যাজ ভিশন। লাইক আমি শুরু থেকে 2019 সাল থেকে জয়েন করছি, প্রতিটা কোয়ার্টারেই নতুন নতুন একটা ভিশন নিয়ে আসতেছে। আমাদেরকে বলছিল যে 2020 সালের দিকে বলতেছিল যে 23 সালের মধ্যে আমাদের টিমের মেম্বার 300+ হয়ে যাবে। আমি বলি কেমনে, আমাদের মেম্বার তখন মনে হয় 25 জন, পুরো কোম্পানিতে 25। And সে আমাকে বলতেছে 2023-24 দিকে আমাদের 300-350 পিপল লাগবে। And আমি অবশ্য বিশ্বাসও করতাম, মানে উনি অনেক ভিশনারি আর উনি কথার মানুষ। ফাস্ট ফরওয়ার্ড টু 2024, আমার নিজের টিমে এখন অলমোস্ট 20 থেকে 22 জন পিপল কাজ করতেছে। সো এই যে ভিশনটা উনি আমাকে তখন দেখাইছে, দ্যাটস ওয়াই কিন্তু আমি নেক্সট ভেঞ্চার থেকে গেছি যে না, ভিশনটা অনেক জোস, রাইট? কিন্তু আপনি যে একটা কোম্পানিতে গেলেন, যে কোম্পানিতে আসলে কোনো ভিশন নাই, ওরা আপনাকে কামলার মতো খাটাচ্ছে যে ভাই এই ধরনের ডিজাইন তুমি ডিজাইন করে দাও, কোনো বোনাস সিস্টেম নাই, কোনো পারফরমেন্স বোনাস নাই, বা মানে হ্যাপেনিং কিছু নাই যেটা পিপল রে স্যাটিসফাই করতে পারবে। না ভিশন আছে না টাকা আছে, তখন তো পিপল এমনি শেষ, রাইট? রাইট। বাট নেক্সট ভেঞ্চার্স এর ক্ষেত্রে এটা উল্টা। নেক্সট ভেঞ্চার্স এর কথা হচ্ছে আমি কেপিআই দিচ্ছি,
কেপিআই দেওয়ার পর যদি কেউ কেপিআই হিট করে, কেপিআই গ্রিন সুপার গ্রিন হয়, মানে একদম 100% অ্যাচিভ হয়, তাহলে তাকে আমরা সেভাবেই পারফরমেন্স বোনাস দেই, তার ইনক্রিমেন্টাল ভাবে করা হয়। তো এই জিনিসটা সবারই থাকা উচিত। ওই বোনাসটা না থাকলেও এটা তাদের পার্সোনাল কোম্পানি ইস্যু বা কোম্পানির ব্যাপার, বাট দ্য থিং ইজ অ্যাজ এ টিম আপনাদের কেপিআই এন্ড গোল থাকা উচিত, আদারওয়াইজ পিপল অনেক জলদি ডিমোটিভেট হয়ে যাবে। And obviously balancing creativity and practicality, যেটা আমার সাথে সবসময় হয়, ডেইলি হয় এবং আপনাদের সাথেও হয় আমি জানি, Because আমরা ডিজাইন সাইফ করব, ভাই আমরা ডিজাইন করব একটা, অবভিয়াসলি আমরা একটা সুন্দর ডিজাইন নিয়ে যাব, ঝাঁকা একদম অ্যাস্থেটিক একটা ডিজাইন নিয়ে যাব, আর আমাদের ক্লায়েন্ট এসে বলবে ভাই এখানে গ্রিন কালার দেন, এখানে কালারটা ফুটতেছে না, এটা ক্যাটকেটা কালার বসান, এটা একটু বোল্ড করে দেন, লোগোটা আরো বড় করে দেন। সো এটা তো আমাদের কমন প্রবলেম, রাইট? বাট দ্য থিং ইজ অ্যাকচুয়ালি এটা আমাদেরকে এটার সাথে আমাদেরকে অ্যাডাপ্ট করে নিতে হবে, কিছু করার নেই। এটা আমার সাথেও হয়। আমাদের মিডিয়া বাইং টিম আছে, এই যে যাদের জন্য আমরা অ্যাড তৈরি করি, সারাটা দিন এসে তারা ভাই এটা ফুটতেছে না, এটা উঠতেছে না, এটা হইতেছে না, এটা হইতেছে, আমাদের আরওএস খারাপ, আমাদের পারফরমেন্স খারাপ, ডিজাইন ভালো লাগে, একটু ঝাঁকানাকা ডিজাইন করেন, এত অ্যাস্থেটিক জিনিস খায় না মানুষ, মানুষ খারাপ জিনিস পছন্দ করে, মানে এইসব ফিডব্যাক চলতেই থাকে। এন্ড অ্যাজ এ লিড আমার দায়িত্ব হচ্ছে দুইটারই ব্যালেন্স করতে হবে আমার, রাইট? এটা যদি না করতে পারি তাহলে তো লিডারশিপের কাজ কি আমার, তাহলে বসে বসে খালি চালাই না। তো এই কাজটা আমি করি, লাইক ডিজাইনারদেরকে ওইভাবে ইন্সপায়ার করি যে দেখো হ্যাঁ ঠিক আছে, এটা ওরা চাইছে, ওকে ফাইন, তুমি এটা করো, বাট কি জানি একটু হালকা বড় করে দিয়ে পাঠায় দাও, দেখবে যে নিয়ে নিছে। হ্যাঁ ওটাই হয়, যে ওদের অ্যাস্থেটিক ঠিক রেখে ওদেরকে একটু বুঝাই, ভাই দেখেন আপনি যেটা চিন্তা করতেছেন এটা এভাবে না, এইভাবে চিন্তা করলে এটা হয় না। সো দুই পক্ষকে ব্যালেন্স করার যে দায়িত্বটা, মাঝামাঝি যে রোলটা, এটা আমার নিজেরই প্লে করতে হয়। এন্ড আমার ফিউচার যারা লিড হতে চায়, যারা এখন যারা লিড করতেছে, প্রত্যেকেরই এই রোলটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, যে ব্যালেন্স আউট করতে হবে। আপনার ডিজাইনারদেরকে ফ্রাস্ট্রেট করা যাবে না, আবার ম্যানেজমেন্টের হ্যাপি রাখতে হবে, বা আপনার ক্লায়েন্টকে হ্যাপি রাখতে হবে, দ্যাটস ফর শিওর। ক্লায়েন্ট টাকা দিচ্ছে, ক্লায়েন্ট তো ওইটাই চাবে যেটা সে মন থেকে চায়, মানে তার যেটা মনে চায়, বাট অ্যাজ এ ডিজাইনার তার নিজেরও তো একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে, রাইট? সো এই তো সেই জিনিসটা ব্যালেন্স করতে হয় টিম এর জন্য আর কি। সাইফ ভাই জি সাইফ ভাই হচ্ছে বলছিলাম বরিশাল থেকে এসে আমরা আরিফ ভাইয়ের সাথে একদিন বসি, আরিফ ভাই যদি সময় দেয়। I'm always free. I'm always free, মানে স্পেশালি শনি রবিবার অনেক ফ্রি থাকি, এন্ড আফটার দ্য অফিস আমি অনেক মানে ফ্রি থাকি, সমস্যা নেই। আমি অলওয়েজ ফ্রি। আফটার দ্য অফিস ব্রে, আমি তো ভাবছি যে ভাই অফিসের মধ্যে ও অফিসের মধ্যে অবভিয়াসলি ইউ গাইস আর ওয়েলকাম, কাম অন, আমার অফিসে ওয়েলকাম। আমাদের অফিস তো আমি প্রায় অনেকেই সেদিনও আমাদের এখানে সাইফ ভাই তাইলে 20-21 তারিখের দিকে একটা প্ল্যান করেন। লস প্রজেক্ট হবে, লস প্রজেক্ট। হ্যাঁ ভাই করতে পারেন। 20-21 তারিখে আমরা ট্যুরে যাচ্ছি লস প্রজেক্ট দেখবেন অফিস বন্ধ হয়েছে। ইমোশনাল ড্যামেজ। হ্যাঁ আমাদের হচ্ছে সোমবার থেকে শুক্রবার অফিস খোলা থাকে, সো এনি ডে ইউ গাইস আর ওয়েলকাম। ওকে সোমবার তাইলে সাইফ ভাই সোমবার তাইলে ই করেন। ওকে ইনশাআল্লাহ So, আমরা যাব না একদিন। ভাই একটু ইনশাআল্লাহ। জানেন আমারও ইচ্ছা আছে অনেক যাওয়ার। শিওর ইউ গাইস আর ওয়েলকাম। পোস্ট দিলে দেখবেন যে 200-300 মানুষ 200-300 ডিজাইনাররা মিলে আরিফ ভাই যাবে শোডাউন দিতে। রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে আমি চাই যে আরিফ ভাই যেন লিডিং প্যানেলটা অনেক ওই যে টাস্ক বোর্ডের আকারে একটু বোঝায় আমাদেরকে, স্মার্ট বোর্ডে হইলে তো আরো ভালো হয়। কোনটা? মানে আমাদের যে কোশ্চেন গুলো থাকবে তখন শিওর আপনার কাছে। আই উইল ট্রাই মাই বেস্ট। সো পরের পার্টে আসি হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন, যেটা এটা খুবই বোরিং একটা পার্ট, যে মিমটা দেখেই বুঝতে পারতেছেন যে ডিজাইনার মরে যাচ্ছে কিন্তু চেঞ্জ যাচ্ছে ক্লায়েন্ট। সো এটাই হয় আমাদের সাথে। সো হ্যাঁ এখনো চেঞ্জ হয়নি। এখন চেঞ্জ হয়, এটাই আছে। ও আচ্ছা লল। So, এটা আসলে চিরন্তন, এটা চেঞ্জ হবে না কোনোদিন। মানে কজ যারা আমাকে ডিজাইন দেয়, যে ডিজাইন করতে দেয়, ওরা কিন্তু ভাই খালি মাথায় ডিজাইন দেয় না, এটা মাথায় রাখতে হবে। ওরা একটা অলরেডি একটা ভিজুয়াল কিন্তু মাথায় সেট করে ফেলছে অলরেডি, রাইট রাইট? ওরা যদি বলে যে ভাই আমার এই জুতা আছে, এই জুতার জন্য একটা অ্যাড তৈরি করে দেন, অলরেডি কিন্তু একটা ভিজুয়াল মাথার মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। And আপনি যদি ওর থেকে একটু ডিফারেন্ট কিছু বানান, সাথে সাথে একটা ধাক্কা খায়, আর ধাক্কা খাওয়ার সাথে ফিডব্যাক দেওয়া শুরু করে। এটা হচ্ছে কমন লুপ ফর ফিডব্যাক। সো দেখা যায় একটা ক্লায়েন্টের সাথে কাজ করলাম, এই জন্যই কিন্তু আমরা বুঝে যাই যে আসলে কি চাই, বাট নতুন ক্লায়েন্ট আসলে আমরা প্যারা খাই। সো এই ক্ষেত্রে জাস্ট ইফেক্টিভ কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। লাইক
কমিউনিকেশনের জন্য অবভিয়াসলি বিভিন্ন জন বিভিন্ন টুল ইউজ করে। আমার ক্ষেত্রে আমরা ডিসকর্ড ইউজ করি, ফাইল শেয়ারিং এর জন্য টেলিগ্রাম ইউজ করি, এন্ড আদার কমিউনিকেশন মিডিয়াম গুলা। এন্ড একটা জিনিস মাথায় রাখবেন যে ডিজাইনারদেরকে প্যারা না দেওয়াটা। প্যারা দিলেই ক্রিয়েটিভিটি নট গন। সবচেয়ে বড় কথা হচ্ছে প্যারা দেওয়ার সাথে আপনার ডিজাইনার থাকবে, তার ক্রিয়েটিভিটি গন। প্যারা দেওয়া যাবে না, রেদার ইফেক্টিভ একটা কমিউনিকেশন করতে হবে যে ভাই হ্যাঁ কোনটা হবে এরকম, ভাইয়া হ্যাঁ ডিজাইন আসলে সুন্দর হয়েছে, কেনই হাইলাইট দিস টেক্সট, যে আমরা এই টেক্সট একটু হাইলাইট করে দেই বা এই জায়গায় লোগোটা একটু সরাই দেই, বাট ওভারঅল ডিজাইন ইজ রিয়েলি গুড। এই যে একটা টোন, এই যে একটা অ্যাপ্রোচ কথা বলার, এই অ্যাপ্রোচের কারণে কিন্তু দেখবেন যে ডিজাইনার না ডিমোটিভেট ফিল করবে না, মনে হবে না যে আপনি ওর কাছে গিয়ে বসগিরি করতেছেন বা ওরে আপনি নির্দেশ দিচ্ছেন। মানে ইফে একটা থাকে না যে একটা গুড টোন টু টক, যে ওরা তখন গুড ফিল করবে, যাচ্ছে হ্যাঁ তাহলে ভালো ডিজাইনই করছি, চেষ্টা করে দেই, প্যারা খাই না, তখন প্যারা খাবে না। তারা আপনি যদি করেন না রে ভাই এটা ভালো হয় নাই, কি করছেন, ক্লায়েন্ট তো পছন্দ করবে না, আপনি এটা চেঞ্জ করেন, অন্য কিছু আনেন, তখন দেখবেন যে সে একটু ফিল করবে, থাকে না যে লস্ট ফিল করবে। অনেকে আছে যে না ভালো হয় না, চেঞ্জ করে নিয়ে আসেন, অন্য কিছু নিয়ে আসেন। অন্য কিছুটা কি, আপনি আসলে কি চাচ্ছেন তাকে বুঝাইতে হবে, তাই না? এজ এ ডিজাইনার বা এজ এ লিড, এটা আপনার দায়িত্ব যে তাকে প্রপারলি বোঝানো যে আসলে আমি এইরকম একটা ক্রিয়েটিভ চাচ্ছি, এইরকম টেক্সট, এইরকম ভিজুয়াল। তো এই যে ক্লিয়ার কমিউনিকেশনটা, এটা ইফেক্টিভ কমিউনিকেশন যদি আমরা, এইটা মাস্ট। মানে ডিজাইনার ফালাই দেওয়া যাবে না যে সে যারটা সে কিছু করুক, আমাদের কি, আমি তো লিড, আমি তো বসে বসে দেখবো যে কি করে না করে, বাট না, প্রপার ইনস্ট্রাকশন, ভাই আমি তোমার থেকে এটা চাচ্ছি, এই কাজটা করে দাও, হয়ে যাবে। তো ইফেক্টিভ কমিউনিকেশন ইম্পর্টেন্ট। And last যে পার্টটাতে আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে preparing yourself for job markets, and I think this is the most important part in the whole section, because last 4 বছর ধরে, 4 বছরের বেশি, প্রায় 4.5 বছর ধরে আমি ইন্টারভিউ দিচ্ছি। 4.5 বছরে যদি আমি মানে ডিজাইনারের পোর্টফোলিও কত দেখছি সেটা কাউন্ট করতে পারবো না, তারপরে যদি অন এভারেজ বলি 3,500 পোর্টফোলিও দেখছি আমি, জাস্ট ফর শিওর। এন্ড ইন্টারভিউ এরকম প্রায় 400 মধ্যে আমিও একজন ছিলাম। সরি ভাই, আপনি হ্যাঁ সরি ভাইয়া আমাদের মনে হয় কলটা কেটে যাবে 15 মিনিটের মধ্যে। নতুন লিংক কি দিবেন নাকি? আচ্ছা, নতুন লিংক কি এখন দিলে বেটার হবে নাকি আরেকটু পরে দিলে বেটার হবে? আমরা কিউএনএ সেশনে আমরা একটা নতুন লিংক দিয়ে দেবো, হোপফুলি এটাতে বেশি টাইম লাগবে। ওকে ঠিক আছে, কিউএনএ সেশনটা আমরা নতুন লিংক করতে পারি। সো ওই জবের ইন্টারভিউ নিতে গিয়ে এন্ড হচ্ছে সিভি গুলো সর্ট করতে গিয়ে আমি একটা জিনিস খুব ভালো মতো করছি, যেটা শুরুতে মিস্টার সাইফের সাথে আমি কথা বলতেছিলাম, যে ডিজাইনারদের যে ক্রিয়েটিভ ব্লকার, এটা ইউজ, ট্রাস্ট মি, আপনি জানেন অনেকে হয়তো এখানে সিভি টিভি দেখেন, হয়তো দেখলে আপনারাই বুঝবেন যে রাইট, প্রত্যেকটা পোর্টফোলিও একদম স্যাচুরেটেড উইথ সোশ্যাল মিডিয়া পোস্ট, এন্ড অবভিয়াসলি সবগুলা পোস্টই একই রকম। এখন নতুন ট্রেন্ড হচ্ছে ঘরের বাজার, আমি খেয়াল করছি ঘরের বাজারের ক্রিয়েটিভ গুলো একটু ক্লিন হয়। সো যতগুলো আমি পোর্টফোলিও আমি চেক করতেছি, প্রত্যেকটা দেখি না ওদের টাচটা আছে, সবাই একটু ক্লিন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছে, মাঝখানে প্রোডাক্ট রেখে হাইলাইটিং টেক্সট দিচ্ছে, এন্ড প্রত্যেকটা পোর্টফোলিওতে এই কাজগুলো ইউজ করতেছে। নাথিং নিউ, নাথিং টু ইমপ্রেস টাইপের। আমি এত বোর ফিল করে ওগুলো দেখলে আমি ভাই একই টাইপের কাজ করছে, ইনোভেশন কই ভাই? ইনোভেশন না থাকলে তো কোনো একটা ভালো টিমে কেউ নিবে না। আমার টিমে তো আমি ইনোভেটিভ ছাড়া নিব না। আমার কাছে এসে যদি সে ওই একই রকমের কাজ শুরু করে, 2 দিন পরে সে নতুন ডিজাইনার করতে পারবে না, তাকে যদি নতুন টাচ দেয় সে হারাই যাবে। আমার লাগবে ইনোভেটিভ পিপল, রাইট? সো মোস্ট অফ দ্য পিপল আমি এটা খেয়াল করছি যে ইনোভেশনটাই নাই। এই যে মানে পোর্টফোলিও গুলাই কেমন জানি, বাংলাদেশের পোর্টফোলিও আমার অনেক অপছন্দের একটা জিনিস। আমার এই জন্য নিজের পোর্টফোলিওটা ভাই টোটালি মানে আমার নিজের পোর্টফোলিওটা আমার নিজের পছন্দ না, টু বি অনেস্ট। বিকজ আমি আসলে 3 ইয়ার্স আগে আমার পোর্টফোলিও বানাইছিলাম, তো 3 ইয়ার্স পরে আমি আর পোর্টফোলিও 3 ইয়ার্স থেকে আমি কোনো আপডেট করি না, এন্ড নাও আই এম হেটিং মাইসেলফ আর কি। সো এখানে আমি কয়েকটা পোর্টফোলিও এক্সাম্পল এখানে শেয়ার করছি, টু বি অনেস্ট। বিকজ আমার কাছে মনে হয়েছে যে বাইরের দেশের ডিজাইন না দেখলে, আপনি যত ভালো ডিজাইনার হন, যত আপনার নলেজ থাকুক, আপনি ওই বাংলাদেশি একটা যে সার্কেল আছে, বাংলাদেশি যে একটা লুপ আছে, এটার মধ্যে আটকে যাবেন, দ্যাটস ফর শিওর। তো এখানে আমি অনেকগুলো শেয়ার করছি, কি বলে ডিজাইন শেয়ার করছি, পোর্টফোলিও শেয়ার করছি। সো আমি ওগুলো কয়েকটা আমি দেখাচ্ছি কেন আমি এগুলো শেয়ার করছি, পার্সোনালি এগুলাই কেন শেয়ার করছি এটা একটু আমি দেখাচ্ছি। সরি, নিজেরটাও অ্যাড করছি, রিয়েলি সরি। দেখা যাচ্ছে? এখনো আসে
আসেনি, আসবে ভাই হয়তো। স্ক্রিন মনে ফ্রিজ হয়ে আছে। আচ্ছা এখন আসছে। হ্যাঁ আসছে, রাইট? ওকে। সো ব্র্যান্ডিং, ব্র্যান্ড আইডেন্টিটি, আপনি কতজন ডিজাইনারের পোর্টফোলিওতে গেলে ব্র্যান্ড আইডেন্টিটি দেখতে পাবেন? এটা কি কোনো আইডিয়া আছে আপনাদের? আমি শিওর আপনি যদি 100 পিপলের ইয়াতে যান, পোর্টফোলিওতে যান, তার কোথাও আপনি একটা ব্র্যান্ড আইডেন্টিটি পাবেন না। ট্রু। এখন আমার কথা হচ্ছে, একটা গ্রাফিক্স আর্টিস্ট তার একটা যদি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করাই না থাকে, এবং অনেকে বলছে ভাই আমার তো কাজ নাই, আমার তো অফিসে কাজ হয় না, এই জন্য আমি করি না। বাট আমার কথা হচ্ছে ভাই, অফিসে তো কাজ থাকবে না, বাট নিজের কি ইচ্ছা কখনো করে না রাইট। যে আমি একটা ব্র্যান্ড ডিজাইন, একটা ব্র্যান্ড গাইডলাইন ডিজাইন করবো, যে সুন্দর একটা ব্র্যান্ডের ডিজাইন হবে, লাইক দিস ওয়ান। আমি অনেক ভালো লাগছে এই ডিজাইনটা আমার কাছে, কালার থিম থেকে শুরু করে দা ওয়ে দে প্রেজেন্টেড দা হোল থিং, আমার কাছে অনেক জোস লাগছে। ভাইয়া ডিজাইনটা শো করতেছে না এখানে, হচ্ছে আচ্ছা, আমি আপনাদেরকে পোর্টফোলিও লিংকটা পাঠিয়ে দিচ্ছি। শো করতেছে, দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? আমি তারপর এখানে লিংকটা দিয়ে দিচ্ছি। লাইক ওকে। এই ডিজাইনটা আর কি, এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে, এই কারণে ভালো লাগছে, ডিফারেন্ট, মানে বোরিং না। রাইট। দা ওয়ে দে প্রেজেন্টেড দা হোল থিং, মানে অনেক ইনোভেটিভ। আপনি বাংলাদেশের, আমি জানি না, কিছু আছে আমি জানি, আমার কয়েকটা নাম মাথায়ও আছে এই মধ্যে। মিস্টার সাইফের কাজ অনেক ভালো, তারপর হচ্ছে প্রান্ত দিয়ে একটা ছেলে দেখছিলাম, তার কাজ আমার ভালো লাগছে। এরকম হাতে করে কিছু কিছু ছেলে পেলে আছে যাদের কাজ আমার অনেক ভালো লাগে দেখতে, মনে হয় না দে আর দ্য ওয়ান যারা ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করতে পারবে। বাট মোস্ট অফ দ্য ডিজাইনার যে ডিজাইনগুলো করে খুবই বোরিং টাইপের। ইভেন সোশ্যাল মিডিয়া পোস্টও আপনি দেখবেন, অ্যাজ আই সেড, অনেক বোরিং। এরকম আউট অফ দ্য বক্স ডিজাইন করে একটা পোর্টফোলিও বিল্ড করা, একটা ফিউচারিস্টিক কিছু, এই জিনিসগুলো পিপলের মধ্যে, এই জিনিসগুলো না অ্যাজ এ, আমি যখন ইয়া করি, সিভি সর্ট করি, আমি এগুলো দেখি না। আমার কথা হচ্ছে ভাই, আমি ওই ইয়া দেখতে যাবো না যে বোরিং বাংলাদেশি কন্টেন্ট আমি দেখবো না। আমার কথা হচ্ছে যারা ফিউচার চিন্তা করে, পুরো ওয়ার্ল্ডের সাথে নিজের আপ টু ডেট রাখতেছে উইথ দ্য ওয়ার্ল্ড, এইসব রিসোর্স আমি হায়ার করি আমার ক্ষেত্রে আর কি। আমি তো এখন দেখেন 450 পোর্টফোলিও দেখতেছি, 450 পোর্টফোলিওর মধ্যে আমার চোখে আটকাইতে হবে তো নাকি? রাইট। আমার চোখে আটকাইতে হলে তো অবভিয়াসলি একটু ডিফারেন্ট কিছু তো লাগবে। কারণ আমি অলওয়েজ যা দেখে আসছি সেটাই যদি আমাকে দেখানো হয়, মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স। সো মোস্ট অফ দ্য ডিজাইনার আমার কাছে এই ভুলটাই করে, যে তারা পোর্টফোলিও গুলো টিপিক্যাল বাংলাদেশি পোর্টফোলিও বানায় রাখে, যেটা মোস্ট অফ দ্য ডিজাইনার করে। আমি সাজেস্ট করবো, ডোন্ট ডু দ্যাট। মানে স্পেশালি বর্তমান জেনারেশনে এসে আপনাকে আউট অফ দ্য বক্স কিছু করে দেখাইতে হবে নিজের জন্য, কিছু না কিছু করতে হবে, সেটা করেন। অফিসের কাজে আপনি শোকস করতে পারতেছেন না, বা অফিসে সেরকম প্রজেক্ট পাচ্ছেন না করার মতো, এরকম ডিফারেন্ট কিছু বাসায় বসে নিজে নিজে করেন, নিজে নিজে করে সেটা পোর্টফোলিওতে অ্যাড করেন, তাও ভ্যালু অ্যাড করবেন পোর্টফোলিওতে। বাট আপনি যদি 400-র মতো সোশ্যাল মিডিয়া পোস্ট একই টাইপের দিয়ে রাখেন আপনার পোর্টফোলিওতে, আপনার পোর্টফোলিওটা কেউ দেখতে যাবে না, বোরিং লাগবে দেখতে। একটা প্রজেক্ট দেখেই দেখবেন যে চোখ ব্যথা হয়ে গেছে, আর ভালো লাগছে না, চেঞ্জ করে ফেলবেন। বুঝতে পারছেন? সো এই জিনিসটা মাথায় রাখেন। সো দিস ইজ দা ওয়ান যেটা আমি নেক্সট এর জন্য করছিলাম। বলবো না খুবই বেশি ভালো হয়েছে, বাট আই ট্রাইড, যে 2 বছর 2.5 বছর আগে করছি, সো যতটুকু পারছি আর কি ওই সময়টা করার জন্য। এন্ড দেন লোগো বিকাম আইকন। ইভেন দা আইডি কার্ড, আমি যখন আমাকে ডিজাইন হচ্ছে একজন বলছিল, হুম। অনেক বড় ভাই, আপনি হয়তোবা চিনবেন, শাফিক আলম ভাই। উনি আচ্ছা হচ্ছে স্কিটো, এরপর হচ্ছে নগদের বর্তমান যে রিব্র্যান্ডিং এগুলা করছে, ইভেন্ট আচ্ছা আচ্ছা সো উনি আমাকে, ওনার সাথে আমি জাস্ট 3 ঘন্টা একদিন ওনার বাসায় ডিজাইন রিলেটেড আড্ডা দিলাম। এন্ড দেওয়ার পর হচ্ছে আমার কেন জানি মনে হইতেছিল যে আমি লাইক 7-8 ইয়ার্স ধরে যে ডিজাইন ইন্ডাস্ট্রিতে বা ডিজাইন সম্পর্কে যা জানতাম, এগুলো সব ফেক। উনি জাস্ট আমাকে একটা কথা বলছিল যে সাইফ, তোমার ডিজাইন যদি তুমি বাইরের দেশের ডিজাইনারদের সাথে তুলনাই না করতে পারো, তাহলে তুমি এখনো ডিজাইনারের কাতারে যাওনি। এক্স্যাক্টলি। আই নিড, ডোন্ট কম্পেয়ার ইয়োরসেলফ উইথ দেশি ডিজাইনার্স, ডোন্ট। মানে আমি তো এই কাজটা ভুলেও করি না। আমি দেশি কোনো পোর্টফোলিওতে গেলে হ্যাঁ কাজ দেখি, অবভিয়াসলি ভালো ডিজাইন আছে, কাজ তো দেখবো, রাইট? কাজ দেখতে সমস্যা নেই, বাট নিজের কম্পারিজন করতে হবে ইন্টারন্যাশনালি। এক্স্যাক্টলি। বাংলাদেশে মোস্ট অফ দ্য ডিজাইনার, বাংলাদেশে কিন্তু সেরকম ডিজাইন ফিল্ডটাও তো অত ডাইভার্স না। যদি দেখেন অত ডাইভার্স না, মোস্ট অফ দ্য ডিজাইনার কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে 90%, রাইট? সো
নতুন কোনো ডিজাইন আইডিয়া নাই বা নতুন কোনো মানে ট্রেন্ডিং ডিজাইন বাংলাদেশে খুব কম পাওয়া যায়। সো অবভিয়াসলি বাইরের দেশের ডিজাইন, বাইরের দেশের পিপল কি করতেছে এই জিনিসটার সাথে আপডেট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। মোস্ট অফ দ্য পিপলের পোর্টফোলিও আমি যদি ঘাটি, আমি এই জিনিসটা হতাশ হয়ে যাই। অনেকেই আমাকে বলে ভাই আপনাদের অ্যাপ্লাই করছি কিন্তু আপনি আমার ইয়া করেন নাই, সিলেক্ট করেন নাই, কলও পাই নাই। মানে তাদের কথা তখন আমি বলতে পারি না, বাট এখন বলতেছি যে ভাই মানে আমার তো 400 পিপলের যখন পোর্টফোলিও দেখি আমি তো ক্লিক 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 করে যাইতেছি, একটা করে একটা পর একটা দেখতেছি। আমার চোখে তো আটকাইতে হবে আপনার পোর্টফোলিওটা, সামথিং ডিফারেন্ট, সামথিং ইউনিক, রাইট? সেইটা নাই আপনার পোর্টফোলিওতে। সেইটা যদি না থাকে, আপনি যতই অনেক দিন ধরে কাজ করতেছেন বা আপনি চান আমার সাথে কাজ করতে, বাট দ্য থিং ইজ আপনার যদি পোর্টফোলিওটা ওই লেভেলের না হয়, আমি তো আমার টিমে তখন আপনাকে হায়ার করতে পারবো না। বিকজ আমার ফিলোসফিটা এইটাই যে যারাই আসবে তাদের মেন্টালিটি হবে ওই লেভেলের, ইন্টারন্যাশনাল লেভেল হইতে হবে। বিকজ আমার পুরো বিজনেসটাই ইন্টারন্যাশনাল। আমার ফান্ডিং এক্সচেঞ্জ বাংলাদেশে কোনো ক্লায়েন্ট নেই। আমার পুরো 195টা দেশের কান্ট্রি থেকে আমার কাস্টমার আসছে। তো আমাকে অবভিয়াসলি ওই ইন্টারন্যাশনাল লেভেলে চিন্তা ভাবনা করেই আমাকে হায়ার করতে হবে। সো এটা হচ্ছে একটা বড় প্রবলেম যারা আসে আমাদের এখানে ইন্টারভিউ দিতে বা পোর্টফোলিও সাবমিট করে। 90% অফ দ্য পিপলের পোর্টফোলিও খুব বোরিং এন্ড হচ্ছে ওল্ড স্টাইলের মানে একই টাইপের, ইউনিক কিছু নাই। সো আবারও বলতেছি, যারা আমাদের এখানে অলরেডি আছেন ডিজাইন সেক্টর, যে স্ট্রং একটা পোর্টফোলিও বিল্ড করতে হবে এন্ড অবভিয়াসলি ইউনিক কিছু যেটা দেখলেই যে কোনো ইন্টারভিউয়ার বা যে কোনো যারা হায়ারিং ম্যানেজার আছে বা এইচআর আছে তাদের যেন চোখ আটকে যায় যে না রে এটা তো ডিফারেন্ট, বিকজ পিপল ওয়ান্ট সামথিং। পরের পার্টগুলো যদি আসি আমরা যে নতুন একটা লিংক ফিউচারে। দিয়ে দিচ্ছি, একবারে সময় নেই এই লিংকের। ওকে ওকে শিওর শিওর। ওকে, আমি এখানেই দিয়ে দিচ্ছি। অলসো যারা যারা ইনবক্স করছে হ্যাঁ এখানে পেস্ট করে দেন সো দ্যাট আমরা এখান থেকে বের হইতে তো জানতে করতে পারি। ওকে, এই যে অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, তাহলে আমরা ওইটাতে আসি তাহলে। সো লাস্ট পার্টটা যে আমাদের যে পার্ট নেটওয়ার্কিং এন্ড পার্সোনাল ব্র্যান্ডিং যে পার্টটা আছে, এটা যদি বলি কাদের নিয়ে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা এক্সট্রা লেভেলে যেতে চায়। অলরেডি আপনারা জবে আছেন বাট আপনি চাচ্ছেন আপনার ক্যারিয়ারটারে আরো এক ধাপ উপরে নিতে, লাইক বড় কর্পোরেটে জব করার জন্য বিকাশ, নগদ, ইউনিলিভার, ব্যাট, তারপরে ধরেন নেক্সট ভেঞ্চার্স, ওলিও, এরকম যা ট্রেন্ডিং যে কোম্পানিগুলো আছে এগুলোর সাথে আপনি যদি অ্যাড হতে চান, সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কিং এন্ড পার্সোনাল ব্র্যান্ডিং অবভিয়াসলি ইম্পর্টেন্ট। লাইক মিস্টার সাইফ যেভাবে করতেছে, হি ইজ রিয়েলি গুড এট পার্সোনাল ব্র্যান্ডিং। আমি ফলো করি, তার অনেক দিন ধরে তার কাজ ফলো করি। যেমন তার পার্সোনাল ব্র্যান্ডিং, সে নিজে একটা কমিউনিটি বিল্ড করছে, কমিউনিটি সবার সাথে অ্যাড আছে, এটা কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং এর পার্ট। এন্ড এই জিনিসটা অনেকে মিস করে, মানে একদমই যে আপনাকে আপনার নিজের পেজ খুলে বা নিজের একদম ইউটিউব চ্যানেল খুলে যে আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে হবে ব্যাপারটা এরকম না, বাট অ্যাটলিস্ট কানেক্ট থাকাটা জরুরি। নেটওয়ার্কিং মানে ডিজাইনারদের সাথে থাকা, বড় বড় ডিজাইন লিডদের যারা আছে তাদের সাথে কানেক্ট থাকাটা বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক বড় একটা থিং এন্ড আমার নিজের এটা করার ইচ্ছা আছে, মানে আই মিন ব্র্যান্ডিং না, নেটওয়ার্কিংটা আর কি। সো কন্টিনিউয়াস লার্নিং এন্ড হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের পার্টে যদি আসি, মোস্ট অফ দ্য ডিজাইনার একটা ভুল করে, সেটা হচ্ছে আমি একটা ডিজাইনার একটা ইন্টারভিউ নিছিলাম, তো তাকে বলতেছি আপনি কতদিন থেকে ডিজাইন করেন, তো সে বলছে ভাই আমি প্রায় 7 বছর থেকে ডিজাইন করি। এন্ড সে মেবি বাংলাদেশের বড় একটা এজেন্সি, টপ 3 এজেন্সির মধ্যে কাজ করে, অনেক ফেমাস। সো তাকে আমি বললাম আপনার স্যালারি কত, ফার্স্ট অফ অল সে আমাকে বলতেছে 35,000। 7 বছর থেকে চাকরি করতেছে 35,000 টাকা স্যালারিতে, আমি কেমনে? পরে আমি জিজ্ঞেস করলাম আপনি কি কি টুলস নিয়ে কাজ করছেন। আমি দেখছিলাম সে অনেক ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করতেছিল আর কি, ব্র্যান্ডের কাজ টাজ করছে। আই থট ওয়াইল্ড রেঞ্জ অফ এক্সপিরিয়েন্স থাকবে। দেন যেটা দেখলাম সে ফটোশপ আর ইলাস্ট্রেটর বাদ দিয়ে আর কোনো সফটওয়্যার ধরতেই পারে না। And তখনই আমার খটকা লাগছে, ভাই কেন? 7 ইয়ার্স ভাই, 7 ইয়ার্সে তো মানুষ পুরা দুনিয়া ভাইজা ফেলে। আর 7 ইয়ার্স ধরে যদি আপনি ফটোশপ আর ইলাস্ট্রেটর নিয়েই পড়ে থাকেন তাহলে আপনি আগাবেন কেমনে ক্যারিয়ারে? মানে বর্তমানে কিন্তু বাংলাদেশের জব মার্কেটের একটা সিচুয়েশন আমি যদি বলি, এখানে সবাই অনেকে চিন্তা করে মাস্টার অফ ওয়ান হওয়া ভালো, জ্যাক অফ অল ট্রেডস না হওয়ার চাইতে। বাট বাংলাদেশি মার্কেট বিবেচনা করলে দ্যাটস এ রং কনসেপ্ট, ট্রাস্ট মি, দ্যাটস এ ভেরি রং কনসেপ্ট। ইউ হ্যাভ টু বি দ্য জ্যাক অফ অল ট্রেডস
এন্ড মাস্টার অফ ওয়ান, মাস্টার অফ নান হওয়া যাবে ভাই মাস্টার অফ ওয়ান। যেমন হচ্ছে আমি বেসিক্যালি হচ্ছে আমি আজ থেকে আরো অনেক বছর আগে নেক্সট বেঞ্চের আমি ইন্টারভিউ দিছিলাম। আই ঠিক রিমেম্বার। আছে, ঠিক আছে। তো ওই সময় আমি শুধু জানতাম হচ্ছে মেবি হচ্ছে ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর, ঠিক আছে। আরিফ ভাই একদম ভালো আই গেস মনে আছে। বাট নাও আমি এখন ফটোশপও জানি, ইলাস্ট্রেটরও জানি, আম, এরপর হচ্ছে আফটার এফেক্টসও জানি, প্রিমিয়ার প্রো জানি, ডাইমেনশনও পারি, ইভেন এখন ব্লেন্ডারও নাইস পারি, নাইস। 3D, ঠিক আছে। সো এখন এখন একটা লিক করে দেয় একটা ইনফরমেশন, লাইক ওই সময় না আমি এমন কাউকে খুঁজতেছিলাম যে জ্যাক অফ অল ট্রেডস। এই যে এই যে মানে কপাল কপাল এখন অ্যাকচুয়ালি। আসলে মানে এখন আমি হ্যাঁ, আমি খুঁজতেছি জ্যাক অফ অল ট্রেডস, বাট আই স দ্য পোটেনশিয়াল ইন ইউ, লাইক হ্যাঁ, প্রিভিয়াসলি ইউ আর ইন এক্সিল ওয়েব, রাইট? রাইট রাইট, আমি এক্সিলেন্ট। তখন দেখতেছি আরে ক্লাস 8 এ পরে এই ছেলে এক্সিল ওয়েবে জব করতেছে কেমনে। হ্যাঁ, আবার সুপার কিউরিয়াস অ্যাবাউট ইউর পোর্টফোলিও, টু বি অনেস্ট। এন্ড রাইট। আমি পরে বলতেছিলাম, ইভেন আমি কয়েকজনকে বলছি যে এই ছেলেটা নিয়ে আমি অনেক, মানে আমার কাছে মনে হচ্ছে এই ছেলেটা অনেক ভালো। কারণ পরে হয়েছে কি আমাদের বিজনেস দিকটাই তখন এমন যে একটা বিজনেস পার্ট আছে ওইখানে, ভিডিও অ্যাডও তৈরি করতে হবে, ইমেল অ্যাডও তৈরি করতে হবে, জ্যাক অফ অল হ্যাঁ, ট্রেডস খুঁজতেছিলাম আর কি। হ্যাঁ, মানে কিছু করার নেই, বিজনেস নিড, রাইট? পরে গিয়ে আমার রাইট। আরেকজনকে গিয়ে হায়ার করা লাগছে যে সবই পারে আর কি টাইপের। সো জাস্ট নাও আমি এখন সব পারি। ওয়েলকাম। সো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে মোস্ট অফ দা পিপল করে কি, ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর শিখে কিন্তু একটা পজ দিয়ে ফেলে, ভাবে যে না ডান উইথ দা ওয়ার্ল্ড, যে আমি সব হয়ে গেছে এখন আমি জবে ঢুকবো। বাট দ্য থিং ইজ হ্যাঁ জবে ঢুকতে পারেন, হুইচ ইজ ফাইন। কারণ আমি যখন জবে ঢুকছি আমি ফটোশপ শিখেই না ঠিক মতো, তখনই আমি জবে ঢুকছি ইন্টার্নশিপে, আমি ফটোশপ রিয়ালি পারতাম। সো ওকে। কিন্তু আমি যখন ঢুকছি তখন আমার প্রথম দিনই এই যে কাজটা করতেছি এত বোরিং একটা কাজ, ফটো এডিট করতেছি, আমি এটার পরের এটা পরের ধাপটা কি, এর সাথে নেক্সট লেভেলে কি কিভাবে যাওয়া যায়। প্রথম দিনে আমার মাথায় এটা ঢুকে গেছে অফিসে গিয়ে। ওকে। তখন আমি ওকে। বিজেড গ্রাফিক্স নামে একটা কোম্পানিতে জব করতাম আর কি। আচ্ছা। স্যালারি ছিল আমার কত 7,000-এর মতো ও ম্যান। এই 2018 সালে। আচ্ছা আচ্ছা। সো পরে আমি পরের দিনে আমি খোঁজ নেওয়া শুরু করছি যে কই কি করা যায়। পরে টানা 3-4 মাস আমি রিসার্চ করছি ফেসবুকে। আমি জাজ মাল্টিমিডিয়া দেখতাম, জাজ মাল্টিমিডিয়া তখন অনেক ফেমাস ছিল। জাজ মাল্টিমিডিয়া দেখতাম যে কারা কারা ভিডিও এডিটর আছে, ওদেরকে খুঁজতাম। ওদেরকে খুঁজে ওইখান থেকে একটা ছেলে বাই করছিলাম, সজল নামে একজন, সজল নাকি নাম ছিল ছেলেটা। তো ওরে আমি নক দিছি, ব্রো আই ওয়ান্ট টু লার্ন ভিডিও এডিটিং, সো ডু ওকে। ইউ হ্যাভ এনি আইডিয়া যে কোথায় গেলে ভালো শেখা যাবে। সে আমাকে আবার একটা দুরন্ত টিভি একটা বড় ভাইয়ের নাম্বার দিছিল, রশিদ ভাই, এখন আমার সাথে অ্যাড আছে, তার নাম্বার দিয়েছে, ভাই ওনার সাথে কন্ট্যাক্ট করেন। সো লোকটা খুবই ফান লোক, মিস্টার রশিদ ভাই। সো উনি রংপুরের, আমার সেম এলাকার রংপুরের লোক। উনি আমাকে বললো ওকে। তুমি চলে আসো আমার টিভি স্টেশনে চলে আসো, আড্ডা দেই। ওই দিন ফার্স্ট আমি দুরন্ত টিভিতে গিয়ে ওইখানে গিয়ে আড্ডা দিচ্ছিলাম। পরে উনি ওনার সুপারভাইজারের সাথে পরিচয় করে দিল, রাসেল স্যারের সাথে। সো পরে ওনাকে বললাম যে স্যার আমি শিখতে চাই ভিডিও এডিটিং। এন্ড পরে ওনার একটা কোর্স চালু হয়েছিল মোহাম্মদপুরে, ওই গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটে। পরে আমি ওইখানে জয়েন করি। এন্ড ডেইলি আমি অফিস করে সারাদিন 8-10 ঘন্টা অফিস করতাম, উটি টুটি সহ। পরে গিয়ে আবার 2 ঘন্টা তার ওখানে গিয়ে শিখতাম, শিখে বাসায় আসতাম। আমার ফ্রেন্ড যেটা পাশে ছিল, আমার অনেক ফ্রেন্ডই ছিল, তাদেরকে বলতাম চল শিখি, এন্ড দেন বি লাইক না এত এনার্জি নেই, ভালো লাগতেছে না। এন্ড ট্রাস্ট মি দেন আই এম রিগ্রেটিং, ইউ নো ওয়াই। রাইট। সো ওই সময় আমি ভিডিও এডিটিং শিখলাম, এন্ড ভিডিও এডিটিং শেখার পরে কিন্তু আমি পরে আমি নেক্সট ভেঞ্চার্সে জয়েন করছি। তাহলে আমার ওকে। কাছে মনে হচ্ছে দ্যাটস নট মাই প্লেস। এন্ড নেক্সট ভেঞ্চার্সে জয়েন করার 1 বছর পরেই আমার কাছে মনে হচ্ছিল আমার একটু এক্সপ্লোর করা উচিত। এন্ড আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, নট গোনা লাই। এবং ওই সময় আমি নেক্সট ভেঞ্চার্সে যা পাইতাম তার চেয়ে 3 গুণ অফার করা হয়েছিল আমাকে, এমনও অনেক কোম্পানি ছিল, কিন্তু আমি যাই নাই। আচ্ছা। বিকজ কোম্পানি চুজিং এ আমি একটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে ভিশন আছে কিনা কোম্পানির। আমার কাছে ওরা আমাকে ওই সময় ভালো স্যালারি অফার করছে, যে না ভাই আপনি আসেন আমাকে 60-70 হাজার টাকা স্যালারি দিবে। আই ওয়াজ লাইক ঠিক আছে 60-70 হাজার টাকা স্যালারি দিবে, টোটালি ফাইন। বিকজ আমি ওই যে জ্যাক অফ অল ট্রেড ছিলাম, এজ আই সেড জ্যাক রাইট। অফ অল ট্রেড যে একটা সুবিধা। আমি নিজের মোশন ডিজাইনার দাবি করতে পারি, বিকজ আমি আই ক্যান এডিট এক্সপ্লেনার ভিডিও, আই ক্যান এডিট গ্রাফিক্স, আই ক্যান এডিট ভিডিও। সো সব জায়গায় একটা পাইতাম আর কি, এক্সট্রা রাইট। ফ্যাসিলিটি। রাইট। বাট আমি যেটা দেখছি যে না, আমার কথা হচ্ছে নেক্সট ভেঞ্চার্স এর একটা জিনিস আমার ভালো লাগছিল ওই সময়, যে ভিশন আছে, এজ আই সেড জাহিদ ভাই বলছিল যে এই টিম 350 হবে। ওই জিনিসটা মাথার মধ্যে রেখে দিছি যে না কোথাও যাবো না, এখানেই আছি, এখানেই থাকবো, দেখি কি হয়, তারপরে অন্য কোথাও। এন্ড নাও ইউ গাইজ আর সিইং দ্য রেজাল্টস, যে রাইট। মানে বিশাল একটা বুস্ট আসছে আমার পার্সোনাল ক্যারিয়ারে আর কি। সো ওই 100%। জায়গা থেকে বলতে পারি যে স্কিল কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে। যেমন আমি এখন নিজে রিগ্রেট করি যে আমি এখন লার্নিং এর মধ্যে নাই। লিডিং এ ঢোকার পর থেকে একটা ঝামেলা শুরু হয়েছে যে 20 জন পিপল ভাই,
20 জন পিপলের 20টা প্রবলেম নিয়ে চলে আসতেছে এভরিডে। আজকে আমি True. টোটাল 7 জনের সাথে ওয়ান অন করছি। 7 জনের সাথে যদি আমি 20 মিনিট করে কথা বলি তাও আমার দিন শেষ। এন্ড ম্যানেজমেন্ট Right. মিটিং টিটিং তো থাকেই, সো একটা প্যারা, এন্ড আদার মিটিং তো আছেই। Right. সো লিডিং এ গেলে একটু প্যারা হয়ে যায় লার্নিং করাটা, তখন বইটাই পড়তে হয় আর কি। সো অনেকগুলো বই সাজেশন আছে আমার সাইট থেকে, যদি কেউ লিডারশিপ রিলেটেড বই পড়তে চায়। Obviously আমাকে কাইন্ডলি ইনবক্সে দিয়ে দিবেন। Sure, sure. If anyone wants leadership type of book, you guys can call, knock me, and I can suggest you some books. Because আমাদের নেক্সট ভেঞ্চারসে এভরি উইকে বা এভরি মান্থে আমাদের বুক পড়ানো হয়, মানে বিভিন্ন টাইপের বই শেয়ার করে, এগুলো পড়া লাগে। আগে তো প্রেজেন্টেশন দেওয়া লাগতো ভাই, প্যারা দিত পুরা। সো কন্টিনিউয়াস লার্নিংটা যখনই স্টপ করে ফেলবেন তখনই আপনার ক্যারিয়ার ডাউন, দ্যাটস ফর শিওর। আপনার স্যালারি, ওই যে আমি বললাম যে এক্সাম্পলটা দিলাম যে 35,000 টাকার স্যালারি, চাকরি করতেছে 7 বছর, ভাই পরে আমি বুঝছি কেন করতেছে, কজ সে ওই ফটোশপ আর ইলাস্ট্রেটর নিয়ে যে পড়ে আছে, সে আর কখনোই আপডেট করার চিন্তাও করেনি তার ইয়াটা। এন্ড এইটাই হয় মোস্ট অফ দ্য পিপলের ক্ষেত্রে, এইটাই হয় যে তারা আপডেট করতে চায় না, ওই এক জায়গায় আটকে থাকে। বাট যারা একটু চালাক, যারা বুঝে মার্কেটের ডিমান্ড এখন কি, লাইক ভাই আমি যদি, আমার যদি ক্যারিয়ার একটু ডাউনফল থাকতো এখন, আমি অবভিয়াসলি ইউআই এ চলে যেতাম বহুত আগে। আজ থেকে 2 বছর আগে আমি ইউআই তে চলে যেতাম। আমি দেখতেছি যে ইউআই তে ভাই ভালো বুস্ট, না খুবই কম কাজ করে ভালো টাকা কামানো যায়। প্রচুর ভাই, মানে এইটা অনেকে বুঝতে চায় না। আর এখন এই যেমন আমি এখন নতুন একটা জিনিস ফিল করি যে ভাই ভিডিও এডিটর নেই বাংলাদেশে। ভাই আমি বলি ভিডিও এডিটর নাই, ভিএফএক্স আর্টিস্ট নাই, এরপর হচ্ছে 3D আর্টিস্ট নাই। ভাই নাই, আমি বুঝাতে, নাই। আমার আমার একটা টিমে একটা ছেলে আছে আলাক্সা নাম, ওই ছেলেটা নেটফ্লিক্সের সাথেও কাজ করছে কয়েকটাতে। ওদের ওই বিভিন্ন ছোট ছোট ক্লিপে ভিএফএক্স এর কাজ করতো, তারপর হচ্ছে রুকো কাজ করতো। ওই ছেলেটা হায়ার করার পর আমি ওরকম আরেকটা ছেলে খুঁজতেছি গত মনে হয় 6 মাস থেকে। লাস্ট ডিসেম্বরে আমি একটা সার্কুলার দিছিলাম ভিডিও এডিটর হায়ারিং এর, এখনো চলতেছে, আমি হায়ার করতে পারিনি। বিকজ আমার তো ওই যে একটা কথা, আমি কোয়ালিটি কম্প্রোমাইজ করবো না। আমার যাকে হায়ার করবো আমার ওই লেভেলের পিপল যারা আছে অলরেডি, ওদের লেভেলের কাজ করতে হবে। রাইট। আমি 6 মাস আগে আমি একটা ইয়া দিছিলাম, জব পোস্ট দিছি, এখন আমি জায়গায় ফাঁকা রাখছি, হায়ার করেই নাই, রেখে দিছি। সো ভিডিও এডিটর নাই বাংলাদেশে। আমি হইলে অবভিয়াসলি ভিডিও এডিটিং শিখতাম, মানে ভিডিও এডিটিং এন্ড নট জাস্ট ওই যে কর্পোরেট ভিডিও এডিটিং অফ কাটিং দা ফুটেজ এন্ড জোড়া লাগাই দিয়া পিছনে ইউটিউবে থেকে একটা আপবিট মিউজিক ট্যাং 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 আপবিট মিউজিক লাগাই দিতাম, ওই ডিজাইন ওই ভিডিওটা আমি হইতাম না। আমি হইতাম আলী আব্দালের মতো কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে করতে হয়। যে আলী আব্দাল যে রিলস গুলা দিচ্ছে, ইফ ইউ গাইজ ডোন্ট নো আলী আব্দাল, ইউ ক্যান সার্চ অন ইউটিউব, অনেকে হয়তো জানি না, চিনছি কিনা। আলী আব্দালের ইউটিউবে কন্টেন্ট গুলো দেখতে পারেন। ও যে স্টাইলে ইয়া দেয়, রিলস দেয়, ভাই হ্যাঁ, তো ওর যে স্টাইলে রিলস গুলা দেয়, ওই স্টাইলের রিলস এডিটর বাংলাদেশে হাতে গোনা খুব কয়েকজন আছে, নাই। আমার কাছে কাজ করে থাকতো এককালে, বলতো ভাই একটু করে দেন, আমি বলতাম ভাই যে টাকা দিবেন সে টাকা দিয়ে করবো না। ইভেন আমার টিমে যে একটা ছেলের নাম বললাম, ও আলী আব্দালের একটা পডকাস্ট আছে, পডকাস্টে কাজ করে এখন। ও পার রিলস মানে $100 করে নেয় একটা রিলস এডিট করার জন্য, 30 সেকেন্ড একটা রিলস $100 করে নেয়। ও আমার অফিসে যা স্যালারি পায় তার চেয়ে 5 গুণ স্যালারি ও বাসায় বসে শনি রবিবারে কামায়, তাও এখানে জব করে আমার সাথে। I don't know why. But এইটাই হচ্ছে ফ্রিল্যান্সারদের চালনা। হ্যাঁ, ও এখানে স্টেবল থাকবে বাট ফ্রিল্যান্সও করতেছে, Right. which is good. ও মাসে 4-5 লাখ actually. কামাইতেছে ভাই, লিটারালি রিলস এডিট করে। বাট পিপল বুঝতেছে না, পিপল এখনো সে বোরিং ভিডিও এডিটিং গুলাতে পড়ে আছে। ওই আগের যুগের কি কি ভিডিও এডিট করছে টুংটাং টুংটাং মিউজিক দিয়ে, ভাই এগুলো চলবে না এখন। তোমার এই ভিডিও এখন এআই দিলে আমি এআই তে এক চুটকিতে করে হয়ে দিই, যাবে। এক চুটকিতে করে দিচ্ছে, বেটার ভিডিও করে দেয় এআই। রাইট। বাট ওই জিনিসটা ইউজ করে আরো নেক্সট লেভেল কি করা যায় এটা চিন্তা করতে হবে, রাইট? সো আমি একটা ভিডিও দেখাই পার্সোনালি, আমার ওই ছেলেটা কাজ করছিল, একটা ভিডিও দেখাই আমি। আই হোপ ইউ গাইজ উইল এনজয় দ্য ভিডিও। এটা আমাদের নেক্সট বেঞ্চের জন্য করছিলাম। ভাইয়া ফান্ডেড নেক্সটের যে সংটা, এটা তো হ্যাঁ আপনাদের ডিরেকশন হইছে না? হ্যাঁ, এটা আমাদের ডিরেকশনে। আর ইয়া হিসাবে, টোটালি অ্যামেজিং। আর সিনেমাটোগ্রাফার হিসাবে ওই সময় আমাদের সিনেমাটোগ্রাফার ছিল না ইন হাউস, ওই তাশরিফ ফারাবেকে নিয়েছিলাম আর কি সিনেমাটোগ্রাফার হিসাবে। মানে সবগুলাই বাংলাদেশি পিপল ছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি। সিঙ্গারটা শুধু আমেরিকান ছিল, ওকে আমরা হায়ার করছিলাম। তা তো অবশ্যই, বাট হ্যাঁ, মানে ভিডিওর কোয়ালিটি অফ কন্টেন্ট দেখে মনে হয় না অ্যাকচুয়ালি। এটা আমাদের পুরোপুরি ইন হাউস ছিল এটাতে আমাদের। ঠিক আছে। সো আমি একটা ওই ইয়াটা শেয়ার করি, ওই পার্টটা এই কন্টেন্টটা বাংলাদেশে আমি জানি না কতজন পিপল আছে যারা বানাইতে পারবে। এরকম টাইপের কন্টেন্ট যদি যারা বানাইতে পারে তাদের জন্য আমার জব অফার আছে, আপ টু ওপেন। আপ টু 40K
শুরুতে Open. ভাই, হ্যাঁ ওপেন জব অফার। এক্স্যাক্টলি ওপেন জব অফার আপ টু 40K। আর ফিউচারে আমি আরো নিচ্ছি 3-4 জন ক্রিয়েটর, যদি কেউ এই টাইপের ভিডিওগুলো করতে পারে আর কি, বিকজ এরকম ক্রিয়েটর আমার খুব দরকার। সাউন্ড কি পাওয়া যায় অ্যাকচুয়ালি? ভিডিও অন হচ্ছে না। সাউন্ড মেবি পাওয়া যাবে না। সাউন্ড পাওয়া যাচ্ছে না, রাইট? সরি ভাইয়া, হ্যাঁ, ওই আমার কারেন্ট ভিডিও চলে সাউন্ড গেছিল নাই। আর কি। ও আচ্ছা আচ্ছা, সাউন্ড পাওয়া যায়? না, ভিডিওর সাউন্ড নাই। ওকে, আমি তাহলে ওপেন না করি। ভাই। আমি তাহলে ও, এটা তো 3D VFX। ও, মাঝখান দিক দিয়ে এই যে আর্টের একটা ব্যাপার, এইটা পুরাটাই একদম অ্যাস্থেটিক। এটা কিন্তু এআই দিয়ে করা। এই দিয়ে করা? ওই ও, একটা এআই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই হচ্ছে রুলস। এআই দিয়ে বাট আমি ভয় পাওয়া ফার্স্টে যায়। আমি বিশ্বাস করি নাই যে এটা অ্যাকচুয়ালি এই দিয়ে করা। ঠিক আছে, আমার কাছে কেন জানি জিনিসটা রিয়েলিস্টিক মনে হয়েছে। ভাইয়া ওইটা কি ফ্রিজ ছিল নাকি পুরা পার্টটাই এর মানে আমি কার্টুনাইজ ভিডিও করা শেষ ছিল? করে আমি কথা বুঝতে পারছি না। সাউন্ড অফ করা তো? আচ্ছা আচ্ছা, ভিডিওটা শেষ হোক, দেন দেন আমরা প্রশ্ন করি ভাইয়াকে। ওকে, এখন করি। এখন হ্যাঁ করতে পারেন। ভাইয়া, বলছিলাম যে ওইটা কি ফ্রিজ ইমেজ ছিল না শুধু? না, ওটা আমরা করছি কি, সোরা এআই নামে, না সোরা না, সরি একটা আছে, আমি ওটা ভুলে গেছি। একটা না ইয়া আছে, এআই টুলস আছে, এটা হচ্ছে ভিডিওকে ইয়া করে, আপনার হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ। এনিমে করে এটা দেয় কি আর ওই কি। যে কে দিয়ে কিছু একটা নাম ছিল? আমি ভুলে গেছি, ডোমো মেবি, ডোমো এআই মেবি নামটা ছিল। হ্যাঁ, ইটস ডোমো এআই। ডোমো এআই। আচ্ছা সো ডোমো এআই দিয়ে আমরা হচ্ছে কিছু কিছু ক্লিপ যেগুলো আমাদের দরকার সেগুলোকে আমরা এআই তে ফালাইছি, এআই তে ফালাই ওগুলাকে এনিমেট করছি করে, এই ভিডিওগুলো রানিং এর ভিডিওগুলোর মাঝখানেই ওগুলাকে ইনকর্পোরেট করা হয়েছে এমন ভাবে, সো দ্যাট পিপল থিঙ্ক যে না ইটস হ্যান্ড ড্রন এনিমে, বাট দ্য থিং ইজ এক্স্যাক্টলি, বাট ও দেখা যাচ্ছে ডিউরেশন যতখানি ছিল আমার মনে হয় যে ফ্রিজ ইমেজটা একটু গ্লিচ দিলেও মনে হয় ওইরকমই দেখা যাচ্ছিল। কাইন্ড অফ ফিলটা হালকা ওরকমই দেওয়ার ট্রাই করতেছিলাম আর কি আমরা। সো জোস। ইটস জাস্ট ওয়ান কন্টেন্ট আর কি। সো ওইরকম আমাদের যতগুলো কন্টেন্ট, আপনারা যারা জানি না কতজন দেখছেন আমাদের নেক্সট কন্টেন্ট, ইউ গাইস ক্যান সি দ্য কন্টেন্টস অ্যাকচুয়ালি। সবগুলো অত হাইফাই করে করি তা না, বাট রিসেন্ট যতগুলো করছি আমরা এরকম টাইপেরই করি, মানে মিউজিক সেন্স থাকা, তারপর হচ্ছে ভালোভাবে মিউজিকের সাথে আপনার এডিট করা, তারপরে এই যে ভিএফএক্স গুলা করা, এই যে মোশন কন্টেন্ট গুলো বানানো, এই টাইপের ছোট ছোট জিনিসগুলো শেখা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু মোস্ট অফ দ্য পিপল নাই। তো হয় কি, মানে ওই যে একটা শিখছে কোন একটা আমলে, এই একটা নিয়ে পড়ে আছে, মানে আর চেঞ্জ নাই ভাই, এইভাবে তো হয় না, মানে এভাবে তো হবে না, আগাইতে হবে না। সো মোস্ট অফ দ্য পিপল, এই জিনিসটা আমি আবারও বলতেছি, যারাই আপনারা গ্রাফিক ডিজাইনার আছেন, আই উড সাজেস্ট সবকিছু আস্তে আস্তে হলেও শেখার ট্রাই করেন। আই মিন ইউআই ডিজাইন করেন, অবভিয়াসলি আপনাদের সাথে অনেক রিলেটেড। তারপর ইউআই এর পর পরে আপনাদের উচিত মোশন কন্টেন্ট নিয়ে কাজ করা, ছোট ছোট মোশন কন্টেন্ট তৈরি করা ইন আফটার ইফেক্টস। এরপরের স্টেপে গিয়ে আপনাদের প্রিমিয়ার করতে গিয়ে দরকার হলে ভিডিও এডিট করা ট্রাই করেন। মানে শিখতে তো দোষ নেই, রাইট? শিখতে তো দোষ নেই, যত শিখবেন আপনার মার্কেটে ভ্যালু তত বাড়তেছে আপনারই। সো এই জিনিসটা অনেকেই মিস করে, এটা আমি জানি না কেন মিস করে, বাট সামহাউ করে আর কি। তো এটা আমার সাজেশন থাকবে যে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে আপনাদের, দ্যাটস ফর শিওর। না হলে ভাই এই জব মার্কেটে, এই কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকা খুব টাফ, ট্রাস্ট মি, অনেক টাফ। ভাই মানে আপনাদের আমি সিজিআর কাজ কয়জন করে? আমাদের সিজিআই এর জন্য দুজন আছে অ্যাকচুয়ালি, সিজিআই বলতে স্পেশালি সিজিআই দুজন আছে যারা সিজিআই তে কাজ করে, খুব ভালো কাজ করে আর কি সিজিআই এরিয়াতে। ওকে, আর আমি স্টোরি, হচ্ছে লাস্ট ভিডিওতে একটা কথা বলছিলাম যে হচ্ছে আমরা অলওয়েজ চেষ্টা করব যে নিজের একটা ডিজাইন স্টাইল মেক করা। ইয়া ঠিক আছে, নিজের ভেরি একটা ইম্পর্টেন্ট। ডিজাইন স্টাইল মেক করা, কজ না হলে আলটিমেটলি কেউ মানে আপনাকে ডিসেন্ট মনে করবে না, মনে করবে যে আপনি মানে কারো মতো। আর এভারেজ। অবভিয়াসলি নিজেকে বাইরের দেশের কারোর সাথে কম্পিট করা, নট ভাই কি বাংলাদেশ। ইনডাইরেক্টলি ট্রেন্ড মেকিং এর কথা বলছেন নাকি? ইনডাইরেক্টলি ট্রেন্ড না, মানে নিজের নিজের স্টাইল, লাইক আমরা দেখি না, আমরা ব্রাজিল, দেন হচ্ছে ইজিপ্ট, ওদের হ্যাঁ, ডিজাইন এদের গুলা দেখি কন্টেন্ট দেখলে ভাই, বোঝা যায় দেশের, আমি বুঝি না মাথা কেন। নষ্ট। আমি কন্টেন্ট দেখলে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা ইজিপশিয়ান, এটা ব্রাজিলিয়ান, দেখা লাগবে না, নাম ট্রু দেখা ট্রু লাগবে না, ট্রু স্টাইল দেখলে পাওয়া কিন্তু যায়।
আরিফ ভাই কিন্তু অলরেডি বলে ফেলছে যে ইন্ডিয়ানরা অলরেডি বলে যে এটা বাংলাদেশিরা চেঞ্জ করে কেন, তার মানে বাংলাদেশি কন্টেন্ট গুলো কিন্তু বোঝা যায় দেখলে। মানে বাংলাদেশি গুলো না, ওদেরটা যেমন আমি বলি, যেমন ইজিপশিয়ান গুলো যে পরিমাণ কনসেপচুয়াল কাজ করে, যে পরিমাণ ম্যানিপুলেশন করে, ভাই বোরিং না? রাইট, ব্রাজিলিয়ান গুলা কালার নিয়ে আর ডার্ক ফরম্যাটে এত ভালো ভালো কাজ করে, অনেক কন্ট্রাস্টফুল হয় অনেক ওদেরটা, কন্ট্রাস্টফুল হয় ব্রাজিলিয়ান গুলা। আর হ্যাঁ মিশরীয় গুলো হচ্ছে অনেক ভালো ম্যানিপুলেশন করে ওরা। সো এই যে স্টাইলটা, এটা কিন্তু ওরা একই স্টাইল ফলো করতেছে, ট্রু, বাট ভালো ওয়েতেও করতেছে। বাংলাদেশি গুলো কিন্তু দুটো একটাও করতেছে না, তারা একটা ট্রেন্ড দেশের মধ্যে ফলো করে ওইটাই বারবার ট্রাই করতেছে, ওইটাই রাইট রাইট। সো এই জিনিসটা আমি বলতেছি, এটা চেঞ্জ করা উচিত আর কি। মানে অনেস্টলি আমি জানি না যে আমি কাউকে ছোট করতেছি না, আমি জাস্ট হচ্ছে সবাইকে একটা জিনিসই বলতেছি যে ভাই মানে আপনার আমার ইভেন আমারও আমাদের পোর্টফোলিও খুবই বোরিং, ঠিক আছে, খুবই বোরিং অ্যাকচুয়ালি। সো আমাদের উচিত যে একটু, হ্যাঁ আমাদের উচিত যে একটু ইন্টারেস্টিং করা, যে একটু ফিউচারিস্টিক ভেব দেওয়া নিজের কাজগুলোতে, ঠিক আছে, অনেক তাহলেই, ইম্পর্টেন্ট। হ্যাঁ তাহলেই যে নেক্সট বেঞ্চারে আপনাকে আরিফ ভাই নিয়ে নেবে। ভাই আমার কথা হচ্ছে, ভাই আমি যখন 400, তুমি চিন্তা করো ভাই, আমি 400 যখন সিভি দেখা শুরু করব, মানে পোর্টফোলিও, কি দেখবো আমি? 400, আমি কি পারবো 400 জনের পোর্টফোলিওতে ঢুকে ঢুকে প্রত্যেকটা তার যে কাজগুলো সে রাখছে সেগুলো কি ক্লিক করা পসিবল? এটা কি হিউম্যানলি পসিবল? কখনোই পসিবল না। আমি কি করি, আমি বিয়ান্সে ক্লিক ক্লিক করে ঢুকে ট্যাব করে রাখতেছি, প্রত্যেকটা ট্যাবে ঢুকতেছি, যেটাই মাথা ক্লিক করতেছে দেখতে ওকে, মানে একটু ডিফারেন্ট, ওটাই কিন্তু মাথা ক্লিক করতেছে আমার, ডিফারেন্ট কিছু। সো আমি আমার একটা টিম মেম্বারে একটা দেই, পোর্টফোলিও দেই, তাহলে বুঝবেন মানে আমি কি টাইপের পোর্টফোলিও আমার কাছে ভালো লাগে আর কি। ভাই 10টা পোর্টফোলিও বেস্ট হায়ার করলে একটা লোকাল হায়ার করেন, তার সবচেয়ে খারাপটা যেটা ওইটা আমার পোর্টফোলিও। এটা হচ্ছে আমার একটা টিম মেম্বারের পোর্টফোলিও, আমি মেসেজে শেয়ার করছি। সো ওর পার্সোনালি ওর কাছে আমার ভালো লাগে, অনেকগুলো কন্টেস্টও জিতছে বিভিন্ন জায়গায়, অনেকগুলো আর কি। সো শি ইজ রিয়েলি গুড আর কি। ওকে, প্রাপ্তি আপু কেমন চিনি? আচ্ছা ওকে, দেখি আমি কি দেখতে পাচ্ছি? ভাই দেখতে পাচ্ছেন নাকি আপনারা? না আমি লিংক শেয়ার করছি লিংক চ্যাটে। দিয়ে দিয়েছে। আচ্ছা, ওনার তো ডিজিটাল আর্টের হাত অনেক ভালো। শুধু ভালো না, অনেক ভালো ভাই। খুবই ভালো। আমাদের নেক্সটে যা যা দেখেন যে কালারফুল যত কিছু হয়, সবগুলো হ্যাঁ। তার ডিজাইন করা মেইনলি। ও আচ্ছা, অ্যামেজিং। সেরা তো। কিন্তু এর মতো, এই মিস্তিয়ানার মতো অনেক ডিজাইনার আমার কাছে আসছিল, আমি তাদেরকে হায়ার করিনি। কেন করি নাই? ওই যে প্রথম পার্টে বলছিলাম টিমের ডাইনামিক্স লাগবে, ভাই আমি যদি সব আর্টিস্ট হায়ার করি, আমার সোশ্যাল মিডিয়া পোস্ট করবে কে? ট্রু ট্রু। আরিফ ভাই আমার পোর্টফোলিওটা একসময় এটা আপনি একটু ভিজিট করেন, মানে প্লিজ ভাই লিংকটা দিয়ে রাখেন, সময় করে আর কি 2টা না 3টা পোস্ট করা সব। শিওর শিওর শিওর। আমার টাইম কারোর সাথে শেয়ার করতে চাই না ভাই, ওটা খুব বাজে। আপডেট করা না থাকলে শেয়ার করার দরকার নেই। আপডেট দাও। সো লাস্ট পার্টে আসি, ইন্টারভিউ প্রিপারেশনের পার্টটাতে, যেটা খুবই ইম্পর্টেন্ট ফর দ্য ডিজাইনার। বিকজ কেন বললাম ইম্পর্টেন্ট, বাংলাদেশের ডিজাইনারদের একটা জানি না কি হয়েছে, তারা প্রিপারেশন অনেক বাজে নেয়, ফ্র্যাঙ্কলি স্পিকিং অনেক বাজে নেয়। কেমনে বাজে নেয়? ফার্স্ট অফ অল সুপার নার্ভাস থাকে, কথা বলতে পারে না। তারপর হচ্ছে ডিজাইন পারে শুধু। হ্যাঁ ট্রু, শুধু ডিজাইন পারে, লাইক সে ডিজাইন পারে আর কিচ্ছু না। সে কথা বলবে না, তারে কোশ্চেন করলে সে আমতামটা করবে। তারপর হচ্ছে যদি ভিশন চিন্তা করি, তার ক্যারিয়ার রিলেটেড সে 5 বছর পরে কোথায় দেখতে চায় নিজের, সে সেটাও জানে না। মানে এগুলো তো ইন্টারভিউ কমন কোশ্চেনস, রাইট? যে ভাই তুমি 5 ইয়ার্স পরে তুমি নিজের কোথায় দেখতে চাও, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কি, এগুলো তো অনেক ইম্পর্টেন্ট। বডি ল্যাঙ্গুয়েজ যদি ঠিক না থাকে ইন্টারভিউর মধ্যে, চলবে না। ইউ হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইউ। মানে এই জিনিসটা মোস্ট অফ দ্য ডিজাইনার অ্যাভয়েড করে। আমি জানি ডিজাইনে বেশি ফোকাস দিয়ে এরা পার্সোনাল লাইফ নাই করে ফেলছে, বাট এটা করা যাবে না, পার্সোনাল লাইফ রাখতে হবে। মানে ডিজাইন করার পাশাপাশি নিজের গ্রুমিং করা, ইংলিশ কোর্স গুলা, ইংলিশে নিজের একটু করা, আপলিফট করা, নিজের স্কিলটাকে। মানে কজ বাংলাদেশের কয় টাকা স্যালারি দেয়? মোস্ট অফ দ্য কোম্পানিতে কম স্যালারি। বাইরে কাজ করতে চাইলে আপনাকে ইংলিশ জানতেই হবে, রাইট? ইভেন কর্পোরেটে যদি আপনি চাকরি করতে যান, সেটা নেক্সট না হোক, আপনার বাকি যতগুলো কর্পোরেট আছে, যতগুলো বড় বড় টেক কোম্পানি আছে, সবখানে কিন্তু টোটালি ইংলিশ। বাট মোস্ট অফ দ্য ডিজাইনাররা কিন্তু ইংলিশে খুব একটা ফ্লুয়েন্ট না। আমি নিজেও ফ্লুয়েন্ট না, বাট শুরু করাটা তো উচিত। মানে
একদম বেসিক লেভেলে কিছু কথা বলা, ইংলিশে ডেলিভার করা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কিন্তু ডিজাইনাররা অনেক মিস করে, মোস্ট অফ দ্য ডিজাইনার অনেক মিস করে। সো আমি আবার এইটা বলতেছি যে ইংলিশে নিজের স্কিল বাড়ানো ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই এটাকে গায়ে লাগায় না ভাই। তাহলে আপনার সারা জীবন এই টিপিক্যাল জবে থাকতে হবে, যেখানে আপনার বছরে ইনক্রিমেন্ট দিবে 1,000 থেকে 1,500 টাকা, যেখানে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকবে না, যেখানে আপনি ফ্রাস্ট্রেটেড থাকবেন। ইফ ইউ ওয়ান্ট যে আপনি একটা ভালো কর্পোরেট কোম্পানিতে যাবেন, বড় কোম্পানিতে যাবেন, যেখানে আপনার পার্সোনাল গ্রোথ থাকবে, আপনার ফিউচার থাকবে, আপনার গ্রোথ মানে আপনার অলওয়েজ লার্নিং এর একটা অপরচুনিটি থাকবে, খুব ভালো ওয়ার্ক এনভায়রনমেন্ট চান, যতগুলো এই টাইপের কোম্পানি আছে, ইফ ইউ সি দা হোল জব মার্কেট, যে টোটাল বাংলাদেশের জব মার্কেট, যতগুলো এরকম ভালো কোম্পানি আছে, সবার প্রেফারেন্স কিন্তু ইংলিশ। রাইট। সবার প্রেফারেন্স ইংলিশ, কিন্তু মোস্ট অফ দ্য ডিজাইনাররা কিন্তু অ্যাভয়েড করে। এটা আমি বলতেছি না শুরুতেই এটা করেন, বাট আপনি যদি ভেটারেন ডিজাইনার হয়ে থাকেন, 3-4 বছর হয়ে গেছে আপনার, আপনি কিন্তু যদি এখন চান যে আপনার স্যালারি 70 to 100 এর কাছাকাছি কোনো জবে আপনি ল্যান্ড করতে যান বা চান, ট্রাস্ট মি, উইদাউট ইংলিশ ইটস নট পসিবল। কমিউনিকেশন ভালো হইতে হবে, ডেলিভারি ভালো হইতে হবে। আপনি যদি আপনার গ্রামের ভাষায় গিয়ে ওইখানে কথা বলেন, ডান। এই জিনিসগুলো আই নো ইটস হার্শ, বাট বলা উচিত আমার কাছে ফিল হয়, বিকজ অ্যাজ এ ইন্টারভিউয়ার আমি এগুলাই চেক করি, অনেক চেক করি। সো মোস্ট অফ দ্য পিপলকে আমি সাজেস্ট করবো যে এই পার্ট গুলোতেও আপনাদের একটু কি করে নিজের একটু করা উচিত, করা উচিত। ইংলিশে নিজের একটু প্র্যাকটিস করা উচিত, গুড লুকিং নিজের দেখানো উচিত, আপনার কি বলে যে আপ টু ডেট থাকা উচিত ট্রেন্ডের সাথে। এই জিনিসগুলো দরকার, অনেক দরকার, অনেক মিস করে। ফর আপনার দেশি জবই করেন আর বিদেশি জবই করেন, যেখানে যে জবই করেন, আপনার এগুলো খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ফর দ্য কর্পোরেট অবভিয়াসলি। So that was the interview preparation part as well, and I'm moving forward to the next part. ভাইয়া আমি আপনার ইনবক্সে দিয়ে রাখছি, আপনি দেখেন সময় করে। Sure. So final part, ask me anything. যদি আপনাদের কিছু জানার থাকে বা আস্ক করার থাকে, you guys can tell me or you can write as well. চ্যাটের মধ্যে আপনি এই চ্যাটের ইয়াতে আপনি লিখে দিতে পারেন, আমি ওখানে করতে পারবো, অথবা ডিরেক্টলি আপনি চ্যানেলে বলতে পারেন if you guys have any question. ওকে, হ্যাঁ শুরু করতে পারেন সবাই। So no questions. মানুষজন আসলে লজ্জা পাচ্ছে। আরে ভাই লজ্জা না না লজ্জা পাচ্ছে না, আমি ভাবছি যে কেউ হয়তো কোশ্চেন করবে ওই জন্য আর কি। তাহলে কি আপনি শুধু কোশ্চেন অলরেডি করতে একদম। আচ্ছা এটা কি কোশ্চেন? সাকিব তুই ভালো হয়ে যা ভাই, তুই ভালো হয়ে যা সাকিব। আচ্ছা ভাই, এক্স্যাক্টলি সেম কোশ্চেন, যে একজন আরিফ হওয়ার জন্য কি কি প্রয়োজন এবং শুরুতে আপনার কি কি স্ট্রাগল গেছে নিজের উপর দিয়ে। ফার্স্ট অফ অল লাকি হওয়া উচিত, লাক লাগে। I don't know why I feel like sometimes I'm just lucky, right? I'm like okay. So sometimes I just feel like I'm a lucky person, আর কিছু না। Because হ্যাঁ মানে আমি শুরুতে একটু ছিলাম যে এই টাইপের একটা কোম্পানিতে জয়েন করবো, যেখানে এই টাইপ যে একটু কর্পোরেট টাইপের কোম্পানিতে জয়েন করবো, যেখানে ভিশন থাকবে আর কি। তো ওই কোম্পানিতে ল্যান্ড করতে পারছি, ফার্স্ট লাক ছিল এইটা, অ্যাকচুয়ালি ফার্স্ট লাক এইটা। শুরুতে যদি বলি, শুরু করছি বিজেএম গ্রাফিক্সে যখন শুরু করছি, তখন তো 7,000 স্যালারিতে চাকরি শুরু করছি, এন্ড টানা 1 বছর পর আমার ইনক্রিমেন্ট দিছে 1,000 টাকা, এন্ড আই ওয়াজ লাইক ভাই তা হেল ये क्या है ये क्या है, ये क्या है এটা কি ছিল? কথা বলতে চাচ্ছিলাম, 1.5 ঘন্টা আচ্ছা, আমি হাসলাম মানে না, আমি 1.5 হাসলাম ঘন্টা না, কারণ অনলাইনে, আমি 1.5 ঘন্টা বিষয়টা ধরে বুঝছি সবকিছু আর কি। শুনতেছি। এরপর একটা প্রশ্ন করলাম, এক প্রশ্নের উত্তর হচ্ছে আমাকে ভালো হয়েছে, মানে ভালো হওয়ার জন্য বলা। আসলে আমি তো 1.5 ঘন্টা অপেক্ষা করতেছি না, কিছু শেখার জন্য আসছি, এই জন্য করছি। এটা সিলি না, আমি 1.5 ঘন্টা ধরে লাইনে আছি। ওকে বন্ধু, আমি তোকে বলতে সমস্যা নাই। ওকে, সো তখন আমি এটা প্রচুর স্ট্রাগল করছি ওই টাইমে ভাই, আমি লিটারালি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম ভাই। 1 বছর পরে 1,000 টাকা কে স্যালারি ইনক্রিমেন্ট দেয়, মানে আমি তো বুঝতাম না বাংলাদেশের কালচার কি।
পরে দেখলাম এই কালচারেই হাজার হাজার পিপল জব করতেছে, স্টিল করতেছে ভাই। আমি আপনারে 20টা কোম্পানির নাম বলতে পারবো যেখানে আপনার স্টার্টিং স্যালারি 10,000 ফর এ ডিজাইনার এন্ড True. 600-র মতো পিপল কাজ করে। ভাই ইনবক্সে বলে দিয়েন ভাই, ওই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবো না আর। না ওগুলো গ্রাফিক্স এর কোম্পানি, ওটা ফটো এডিটিং কোম্পানি, লাইক দা কাউ কোম্পানি একটা আছে, কাউসার ভাইয়ের ভাই দোষ নেই তাদের কোম্পানির ইয়াই। এন্ড ওরা বেসিক ফটো এডিট করে, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে, শ্যাডোর কাজ করে, তো ওদের স্যালারি এরকমই হওয়া উচিত। বাট আমার দুঃখ লাগে ওই 600 পিপলের জন্য যারা 7-8 বছর ধরে ওইখানেই কাজ করতেছে 25,000 স্যালারিতে, 7 বছর পর 25,000 হয়েছে, এরকম টাইপের। মানে নাই, ইচ্ছা নাই, শেখার ইচ্ছা নাই ভাই। মানে আছে তো আসি, প্যারা নেই আমার, এরকম আর কি। সাইদ ভাই, হ্যাঁ ভাই, আচ্ছা আমরা কোম্পানির নাম উল্লেখ না করি, গত 1 বছর আগের রিক্রুটমেন্টের কথা মনে আছে? আপনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলেন যে লিওন ভাই কি অবস্থা। কোনটা জানি? আমি ছিলাম ওখানে। ও ওই যে কি জানি, ইয়েস নট দরকার নাই, ওটা রাইট রাখেন। না, আমি যেগুলো নাম উল্লেখ করলাম সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোম্পানিগুলোর জব রোলই এরকম, ওরা বেসিক কাজ করায়। সো সবারই সাথে এরকম, দা কাউ কোম্পানি বলি, দা বিজেডএম গ্রাফিক্স বলি, দা ভিশন নামে একটা আছে, তারপরে হচ্ছে আরো অনেকগুলো আছে এরকম, কাট আউট ওয়েব, তারপরে এরকম অনেকগুলো আছে। মোহাম্মদপুর আশেপাশে অনেকগুলো দেখছিলাম ওই সময়, অনেক পিপল কাজ করে। বাট ওই যে নিজের দোষ, কাজ শিখে না, অলস। সো পরে তো নেক্সট স্টেজ আসছি, এন্ড নেক্সট তো অবভিয়াসলি এই যে আইসা পিতিয়াপুরে পাইছি অ্যাজ এ লিড উইদিন 6 মান্থ। ভাগ্য খুলে গিয়েছে। তারপর পিতিয়াপু প্রথম দিনই কথা হচ্ছে, আরে তুমি ডিজাইন করে দাও, আমার প্যারা নাই, তুমি খেলে দাও। পরে তো আমি আমার মন মতো স্বাধীনতা পেয়ে গেলাম, এরপরে কাজ শুরু হলো। এন্ড অবভিয়াসলি কোম্পানি নিজের ক্রেডিট আছে, কোম্পানি আমিও কিন্তু ফিডব্যাক দিছি, আমিও কিন্তু ফিডব্যাক দিছি যে I লোগো know. বড় হয়ে গেছে, কালার চেঞ্জ But করো। আপনি অনেক প্যারা কম দিছে নাকি আমারে, দ্যাটস ফর শিওর। সো ওই টাইমের কোম্পানিও বড় হয়েছে, টু বি অনেস্ট। আমি যখন জয়েন করছি আমার এমপ্লয়ি আইডি ছিল 13 জন, 13 নম্বর এমপ্লয়ি ছিলাম সেখানে। একটু এমপ্লয়ি এখন 400, অলমোস্ট 450। সো কোম্পানিও গ্রো করছে, আমিও গ্রো করছি, জাস্ট লাক আর কি। কোম্পানির ক্রেডিট, আমার ক্রেডিট কম। বাট ভাই ওই যে হ্যাঁ ভাইয়া, আচ্ছা বলছিলাম যে আপনাদের টিমে যে স্যালারি সিস্টেমটা হয়, এটা কি আপনার টিমের উপর আসে নাকি একদম ওই ম্যানেজমেন্ট থেকে ওখান থেকে দেওয়া হয়? মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনার টিমের স্যালারি কি আপনাকে আগে করা হয় যে আপনি এই বাজেটের মধ্যে কাজ করেন বা এতজন নিতে পারেন চাইলে, নাকি আপনার যখন প্রয়োজন হয় আপনি তখন রিক্রুটমেন্ট দেন? এইটা ভাই টোটাল আমার উপরে। আমার হচ্ছে যখন যেমন কি আপনি যদি আমাদের 22 সালে 23 সালে এর আগে যদি আমাদের সার্কুলার দেখেন, তখন দেখবেন আমাদের স্যালারি রেঞ্জ ছিল 25 থেকে 35-এর মতো আর কি। তো জুনিয়র এক্সিকিউটিভ লেভেলে আমরা ওরকম নিতাম। এরপর আমার কাছে মনে হচ্ছে 24 সালে সেটা একটু লো হয়ে যায়, বিকজ 1 বছর অভিজ্ঞতার একটা ছেলে 25 বা 20 পাবে, এটা ভালো লাগে নাই। তো পরে আমরা স্যালারি রেঞ্জ আপলিফট করে, মানে চেঞ্জ করে এখন 30 থেকে 45 এ নিয়ে গেছি ফর এক্সিকিউটিভ লেভেল, নট সিনিয়র, এক্সিকিউটিভ লেভেলের জন্য। সিনিয়রদের জন্য 45 থেকে 60 বা 70 কে এর মতো রাখছি আমরা। এরকম করে স্যালারি স্ট্রাকচার করা হয়েছে, এটা আমাদের উপরেই। আমাদের যদি নিড হয়, প্রয়োজন হয়, আমি গিয়ে একটা প্ল্যান সাজাই, টিমের স্ট্রাকচার সাজাই, ওই যে ফিল কাপ দেখে যে আমার টিমের কাজের প্রেশার বেশি, পিতাপুর কাছে যাই, পিতাপুর বলি আপু লোক লাগবে, তারপরে পিতাপুরে ম্যানেজমেন্টে প্রেজেন্ট করে এন্ড ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করে। এইভাবে চলে আমাদের। অ্যাজ আ টিম লিড স্কিল আপ করার জন্য কি কি করা লাগবে? প্রজেক্ট ম্যানেজমেন্ট ভাই, অ্যাজ এ টিম লিড আই ফিল লাইক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই মিন আমি প্রচুর প্যারা খেয়েছি, মানে 4-5টা ডিজাইনার সারাদিন কাজ করতেছে 30-40টা প্রজেক্টে, দিন শেষে আমি বুঝতেছিলাম না কে কোনটা কাজ করে, কি কাজ করতেছে, কোনটা আমার আগে যাবে, কোনটা পরে যাবে, কি কোনটা ডেডলাইন কবে। ও মাই গড, দ্যাট ওয়াজ হরর। মানে এই জিনিসটার জন্য আমার কাছে ফিল হয় প্রজেক্ট ম্যানেজার, একটা লিডার জন্য প্রজেক্ট ম্যানেজার হওয়া বেশি জরুরি, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল থাকা ভালো। এন্ড অবভিয়াসলি লিডের চাইতে ব্রাদার হওয়াটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে ফিল হয়, স্পেশালি ফর দ্য ক্রিয়েটিভ লিড। বিকজ ক্রিয়েটিভ পিপলদেরকে আপনি করতে পারবেন না, মানে থাকে না ওই টিপিক্যাল বসি মেন্টালিটি রেখে আপনি ক্রিয়েটিভ টিম চালাতে পারবেন না। আপনাকে ভাই ব্রাদার সম্পর্ক রেখে আপনার ক্রিয়েটিভ টিম চালাতে হবে, দ্যাটস ফর শিওর। ওইখানে আপনি বসগিরি দেখালে আপনার ক্রিয়েটিভিটি আসবে না, পিপল আপনার ট্রাস্ট করবে না, ভালো ডিজাইন নিয়ে আসবে না, অনেক প্রবলেম আছে। সো প্রপারলি লিড করার জন্য ওদের সাথে ওই টাইপের বিহেভিয়ারটা নিয়ে আসা নিজের মধ্যে, ব্রাদারলি একটা রিলেশন ক্রিয়েট করা। তারপর যে প্রজেক্ট ম্যানেজমেন্ট যে সফটওয়্যার গুলো আছে এগুলো হেভিলি ইউজ করা। এন্ড পিপলের সবচেয়ে বড় কথা হচ্ছে পিপল ম্যানেজ করার যে পার্টটা, এটা আসলে টোটালি আপ টু ইউ গাইজ, ফ্র্যাঙ্কলি স্পিকিং।
এক একটা পিপলের এক একটা স্কিল এক এক রকম ভাবে পিপল ম্যানেজ করে। এখন কমেন্ট করতে পারবো না যে আসলে কিভাবে কে করতেছে না করতেছে, বাট আই ফিল লাইক ট্রান্সপারেন্ট থাকা, ফিডব্যাক দেয়া এবং নেয়ার মেন্টালিটি রাখা এজ এ লিড, এগুলো বেশি ইম্পর্টেন্ট। বিকজ ফিডব্যাক দিতে না পারলে বা নিতে না পারলে আপনি কখনো লিড হতে পারবেন না, ভালো লিড হতে পারবেন না। আপনি সবসময় একটা বাবলের মধ্যে থাকবেন যে আমি সেরা, আমার টিমে কোনো প্রবলেম নাই। হঠাৎ করে দেখবেন আপনার পিপলে আপনার টিম থেকে চলে যাচ্ছে, লোক চলে যাচ্ছে, সেরকম ফিল হবে। সেই বাবলটার মধ্যে থাকা যাবে না। ওই যে মিসবাহ হাদি ভাই একটা প্রশ্ন করছে, কিন্তু ভাই প্রশ্নটা আমারও করার উচিত ছিল। ভাই ওই যে সিভি টেমপ্লেটটা যদি আপনার কালেকশনে থাকে আপনি একটু শেয়ার করেন সবার সাথে। আচ্ছা, সিভি টেমপ্লেটটা আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং খুব আহামরি কিছু না, বিকজ ডিজাইনারদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পোর্টফোলিও। আমি কোনো ইস্যুই না। আমি আমি যখন দেখি আগে কাজ দেখি, কাজ যদি ভালো হয় না, যদি দেখি পোর্টফোলিও ভালো, আর্মে যায় সিভি। আমি সিভি দেখে দেখি কোনো মতে নাম্বার টাম্বার ঠিক আছে কিনা। অ্যাজ এ ডিজাইনার ইউ শুড রিপ্রেজেন্ট ইয়োরসেলফ ইন ইয়োর সিভি, রাইট? আপনি যে ডিজাইনার, এটা যদি আপনার যদি CV সুন্দর না হয় বা একটু মানে বাকিদের থেকে একটু সুন্দর না হয়, একটু খারাপ লাগে অবভিয়াসলি, রাইট? সো ওই পার্টটা খেয়াল রাখলে এনাফ। আউন্সে যে খুব আহামরি বড় একদম ঝাঁকানায় কিছু লাগবে, নট লাইক দ্যাট। ক্লিন রাখার ট্রাই করেন, বর্তমানে ক্লিন চলে, অনেক কাছে ক্লিন রাখে না, এটা একটা ইম্পর্টেন্ট থিং। এইটুকু, ক্লিন, সিম্পল, দ্যাটস ইট। সুমন ইসলাম লিখছে যে কেউ যদি গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার থেকে মুভ করে অন্য কোনো ক্যারিয়ারে যেতে চায় তাহলে আপনার সাজেশনটা কি থাকবে? কেউ যদি কোনটাতে গ্রাফিক গেলে ভালো হয়? ডিজাইন ক্যারিয়ার থেকে মুভ করতে চায় তাহলে আপনাদের জন্য কি হবে? সে কোন সেক্টরে মুভ করলে তার জন্য ভালো হয় আপনার মতো? মুভ করাটা তো ভাই পার্সন টু পার্সন ভেরি করে। আপনার প্ল্যান কি ফিউচারে, এটা তো আপনি ভালো বলতে পারবেন, বিকজ আপনি কি চাচ্ছেন আপনার লাইফে, এটা আপনার কাছে থাকে। বাট সাজেশন যদি বলি, রিলেভেন্ট ফিল্ডে থাকা বেটার। ইফ ইউ আর ওয়ার্কিং ফর 4 to 5 ইয়ার্স একটা ফিল্ডে, আউন সাজেস্ট যে ফিল্ড চেঞ্জ করা উচিত। দিস ইজ এ ভেরি ব্যাড আইডিয়া। এজও ম্যাটার করে। যদি আপনি 22-23 বছরের কেউ হয়ে থাকেন তাইলে ইউ ক্যান ডু ইট ভাই, প্যারা নাই, ইউ হ্যাভ আ লট অফ টাইম, আপনার সামনে অনেক টাইম আছে। বাট আপনি যদি আমার মতো হন, 28, 29, 30 এর কাছাকাছি একটা বয়স, সামনে বিয়ের প্রেশার দিচ্ছে বাবা মা, আমারও ক্যারিয়ারের প্রেশার আছে, I won't suggest to say switch to another field, but relevant ফিল্ডে থাকা জরুরি। লাইক আপনি গ্রাফিক ডিজাইন থেকে UI ডিজাইনে যেতে পারেন, ভালো প্লেস, স্যালারি রেঞ্জও তুলনামূলক আমি দেখছি বাকিগুলোর সাথে ভালো থাকে, মানে ওই টাইপের কিছু করার চিন্তা ভাবনা করতে পারেন। বাট একবারে সুইচ করাটা একটু রিস্কি প্লেস, ফ্র্যাঙ্কলি স্পিকিং, বাংলাদেশে অ্যাটলিস্ট। যদি গভর্নমেন্ট জব পান সেটা আলাদা হিসাব। সাইড বাই কি এআই দিয়ে কোশ্চেন তৈরি করতেন নাকি নিজের এআই দিয়ে? এগুলো আমার সব প্রিপেয়ার ছিল ব্রো। আচ্ছা, মানে অনেক গোছানো কোশ্চেন। আমি এখন কপি পেস্ট করে আরিফ ভাই থেকে সবকিছু আদায় করতেছি। আচ্ছা আচ্ছা। আরিফ ভাই মেবি নেটওয়ার্ক ইস্যু হয়ে গিয়েছে। একটি ডিজাইন টিমে উদ্ভাবন এবং সৃজনশীলতা উৎসাহিত করার সেরা পদ্ধতিগুলো কি কি? মানে আমি এটা দেখে বললাম যে এআই দিয়ে তৈরি করা নাকি। আমি জাস্ট এআই কে বলছি যে আমি এই কোশ্চেনটা আরিফ ভাইকে করতে চাই, এটা একটু আমাকে প্রফেশনালি বানায় দাও, তখন সে আমাকে বানায় দিছে। আচ্ছা, তাইলে আমি কি করছি ভাই? নেটওয়ার্ক ইস্যু হয়েছে, কি আপু? মেবি নেটওয়ার্ক ইস্যু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরিফ ভাই সাইদ ভাই, আপনি অফিস নিলে আমি ঢাকা শিফট করব। হ্যাঁ, আমি খুব সুন নিব। আমি হচ্ছে মেবি ডিসেম্বরের দিকে আমার চিন্তা ভাবনা আছে। তো আপনাকে তো বলছিলাম যে বনানীর দিকে shift করছি। হ্যাঁ হ্যাঁ, মাথায় আছে। ঘরের মধ্যে থাকতে ভালো লাগছে না। আচ্ছা, আচ্ছা, এটা ঠিক বলছেন ভাই। আমরা আর কয়েকদিন পর হচ্ছে প্রীতি আপুকে নিয়ে আসবো। প্রীতি আপু তো এখন হচ্ছে অডিয়েন্স হিসেবে আছে, আর কয়েকদিন পর মেন্টর হিসেবে আসবে। হোপফুলি।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আরিফ ভাইয়ার 2 মিনিট লাগবে, ভাইয়ার নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে। ওকে, সো আমরা চাইলে হচ্ছে আমাদের প্রশ্নগুলা এখানে দিয়ে দিতে পারি, নো প্রবলেম। আমরা না, প্রশ্নগুলো একটু বেশি এআইটিক বানায় ফেলছি, এগুলো করা যাবে না, এগুলো জাস্ট জেনারিক গুলাই দিতে হবে। ভাই আপনি এখন আছেন কোন জায়গায়? আই মিন কোন কোম্পানিতে ঢুকছেন লাস্ট? তো হচ্ছে পার্পেলে। এই ভাই আমি কেউ জিজ্ঞেস করলে বলতে পারি না এক্সাক্ট আপনি কখন কোন কোম্পানিতে থাকেন। আমি একটু দৌড়াদৌড়ি সাব্বির করি। ভাই, সাব্বির ভাইকে নিয়ে আসেন নেক্সট টাইম। সাব্বির ভাইয়ের তো ব্যবসায় একটু ঝামেলা চলতেছে, উনি হচ্ছে নতুন বিজনেস রান করার চেষ্টা করতেছে, তো যার কারণে হচ্ছে উনি একটু রাশে আছে। ন্যাচারালস আর কি, ন্যাচারালস একটু আপ ডাউন খাইছে আর কি। ও কোথায় আছে উনি এখন? উনি এখন কোথাও নাই, উনি হচ্ছে এখন একটা বিজনেস প্ল্যান আছে। না আপনি বললেন আশায় আছে না রাজশাহী আছে, কি বললেন আমি এটা বুঝিনি। বুঝি নাই আপনার কথা। সাব্বির ভাই আশায় আছে না রাজশাহী আছে এটা আমি বুঝিনি আসলে। উনি হচ্ছে ব্যবসায় আচ্ছা রাশ, ও রাশ রাশ ব্রো। ও আচ্ছা 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 বুঝতে পারছি, সরি ভাই আমি মানে এই নয়েসের কারণে বুঝতে পারিনি। এখানে আচ্ছা, শুরু করছি। কোয়েশ্চেন গুলা আমি আবার দিচ্ছি। কোয়েশ্চেন গুলা হচ্ছে সিবিটটা ছিল, আচ্ছা এই একটা ছিল, এরপর এই একটা ছিল, ভাই পাইছেন? পাইছি। ওকে, তো যেটা একটা মনে হয় কথা বলছি অলরেডি, একটা যেটা হচ্ছে মুভ করার ব্যাপারটা নিয়ে। অ্যাজ আই সেড, ইটস ডিপেন্ড অন টোটালি ইউ, আপনার এজ, আপনার সিচুয়েশন আপনি ভালো জানেন। বাট ইফ ইউ আর অ্যারাউন্ড 30 এন্ড আপনি অলরেডি 4-5 বছর ক্যারিয়ারে আছেন গ্রাফিক ডিজাইনের, আই উড সাজেস্ট একবারে এই ক্যারিয়ার থেকে মুভ করার দরকার নাই, রাদার একটু ডিফারেন্ট ইয়াতে পার্সপেক্টিভে চলে যান, লাইক ইউআই তে চলে যেতে পারেন, মোশনে যেতে পারেন, এগুলোতে গেলে আমি মনে করি বেস্ট হবে। বাট টোটালি সুইচ করা একটু রিস্কি মুভ। যদি গভর্নমেন্ট হয় তাহলে ঠিক আছে। সো আরেকটা হচ্ছে চাকরির অনুসন্ধান উন্মুক্ত করার জন্য কিভাবে কার্যকরভাবে নেটওয়ার্কিং এবং পেশাগত সংযোগ তৈরি করবেন, এটা মিস্টার সাইফ আমার থেকে ভালো জানে, বিকজ হি ইজ ডুইং রিয়েলি গুড এই পার্টটাতে, স্পেশালি বিকজ হি ইজ ডুইং গুড ইন নেটওয়ার্কিং উইথ এভরিওয়ান। তারপর হচ্ছে সবার সাথে এখন এই একটা ক্রিয়া সংযোগ তৈরি হয়ে গেছে। তো এই জিনিসটাই দরকার, বিভিন্ন ডিজাইন সামিটে পার্টিসিপেট করা, ডিজাইন সেশনে পার্টিসিপেট করা, এই জিনিসগুলো করেই কিন্তু আমরা আমাদের নেটওয়ার্কিং বাড়াইতে পারি। and আমাদের এই ব্যাপারটাতে, এই পার্টটাতে আমরা এইভাবেই সাধারণত কাজ করে পাচ্ছি সব জায়গায়। তো এগুলোতে সেশনগুলোতে পার্টিসিপেট ট্রাই করবেন বেশি বেশি। তো আই থিংক আমি যদিও নতুন, কিন্তু জানার ইচ্ছে ছিল ভাইয়া গ্রাফিক আড্ডা নিয়মিত থাকুক এই কামনা। আর পোর্টফোলিও কি কি থাকা চাই? আচ্ছা, কি কি থাকা চাই যদি বলি ভাইয়া, খুবই সিম্পল। বাংলাদেশি পিপল যা করতেছে তার অপোজিটটা করে। বাংলাদেশি ডিজাইনাররা যা করতেছে পোর্টফোলিওতে, এটা যদি একটু ডিফারেন্ট কিছু রাখার ট্রাই করেন, একটু নতুন, একটু মানে যাতে চোখে পড়ে, ডিফারেন্ট লাগে, আপনি নিজেই বুঝতে পারবেন ডিফারেন্ট মনে হয় আর কি। অনেকেই আছে সিমিলার ভাবে যে সোশ্যাল মিডিয়া পোস্ট দিলে আপনাকে অনেকে কল করবে, বাট হ্যাঁ হয়তো কিছু জায়গা থেকে কল পাবেন, বাট ভালো জায়গা যেগুলো আছে এখান থেকে কল পাইতে হলে আপনাকে অবভিয়াসলি আউট অফ দ্য বক্স কিছু করতে হবে আপনার পোর্টফোলিওতে। যে কিছুক্ষণ আমরা আগে বলছিলাম যে ইজিপশিয়ান, ব্রাজিলিয়ানদের আমরা কিন্তু কিনে ফেলছি, ওদের ওদের পোর্টফোলিও কেমন, ওদের কাজ কেমন, তোমরা বুঝতে পারবে।
সো ওই টাইপের কাজ আপনাকে করতে হবে, ওই টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট সারা ওয়ার্ল্ডের ডিজাইন আপনাকে দেখবেন এবং ওদের মতো করে পোর্টফোলিও সাজাবেন, তাহলে দেখবেন ভালো ভালো প্লেসগুলো থেকে আপনি কাজ পাচ্ছেন। কেউ কি কথা বলতেছে? আমি শুনতেছি না somehow। না না না, কেউ কথা বলতেছে না, ওকে আননোট করে রাখছে ওনারা ওকে 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 ব্যাপারে। ওকে। সো গ্রাফিক ডিজাইন লোকাল জব পেতে কি করা প্রয়োজন? লোকাল জব আসলে দুই ধরনের আছে। একটা হচ্ছে, সরি গাইজ সাউন্ড একোর কারণে আমার আসলে আমি হেডফোন কনভার্টার দিয়ে পিছের সাথে লাগানো, সো দ্যাটস ওয়াই মেবি এই প্রবলেমটা হচ্ছে। আমার এখানে ইকো হচ্ছে না। আচ্ছা, এবং আমি অনেক আস্তে আস্তে শুনতেছি কথা, দ্যাটস ওয়ান প্রবলেম অ্যাজ ওয়েল। যাই হোক, সো লোকাল জবের জন্য যদি বলি ডিফারেন্ট কিছু না, অবভিয়াসলি যদি টিপিক্যাল কোম্পানিগুলোতে যান, টিপিক্যাল কোম্পানিতে গেলে আপনার বাংলাদেশে যারা বড় বড় ডিজাইনার আছে, মিস্টার সাইফ হোক, তারপর হচ্ছে যেমন মিস্টার লিওনকে আমার ওনার ইয়াটা ফটোটা দেওয়া ডিপি দেখে ভালো লাগছে, আমার ডিজাইনার দেখে মনে হয় ডিজাইনার। এই টাইপের পিপল যারা আছে, যারা অলরেডি জব সেক্টরে ভালো করতেছে, তাদের ভাই থ্যাংক ইউ এত সুন্দর একটা বলার জন্য। না, আসলে আপনার ডিপি সুন্দর। তো এই টাইপের যারা পিপল আছে, এদের ডিপি বলতেছে, পোর্টফোলিও আপনি চাইলে চেক করতে পারেন, এদের পোর্টফোলিওটা দেখেন। লোকাল জবের মধ্যে লোকাল জবই মানে ভালো করবেন তখন। আর যদি একবারে আউট অফ দ্য বক্স চান, তাহলে আউট সাজেস্ট অবভিয়াসলি আপনি বাইরের দেশে যে পিপল গুলো আছে এদের পোর্টফোলিও গুলো দেখে নতুন কিছু করেন। আপনার অফিসের টিপিক্যাল জব বা আপনার টিপিক্যাল কাজগুলো সবসময় ইয়াতে দিয়েন না, কি বলে পোর্টফোলিওতে দিয়েন না। নিজে কিছু করে ভালো কিছু দরকার হলে বাসায় বসে এক্সট্রা টাইমে করে হইলেও আপনি পোর্টফোলিওতে দিয়েন ভালো কিছু। একটা হোক, মানে পোর্টফোলিও অনেক বড় হইতে হয় না, 200-300 কাজ থাকতে হবে এমন না, 5-6টা কাজ দিয়েও আপনার পোর্টফোলিও সাজানো পসিবল যদি কোয়ালিটিফুল কাজ হয়। তো ওইভাবে আপনি পোর্টফোলিওটা সাজান। ডিজাইনারদের পোর্টফোলিওর উপরে কিচ্ছু নাই, তো সেই পোর্টফোলিওটা যদি ভালো না হয় তাহলে সব শেষ। ওকে, সো এনিথিং Okay. এলস গাইস? আই গেস আমাদের আর কোনো প্রশ্ন আসবে না, আমরা একদমই শেষ মুহূর্তে চলে আরিফ ভাইয়া কি আমারটা দেখে ফেলছেন? না, এখনো দেখি নাই। আমি তো বললাম না, নেটওয়ার্কের পুরা ইস্যুর মধ্যে পড়ছে। আমার অফিসের ম্যাকটা বাসায় নিয়ে আসছি, বাসার ওয়াইফাই সাথে কানেকশন পায় না, কারণ আচ্ছা এটা আচ্ছা, প্যারা নাই আপনি পরে দেখেন, এখানে সবার সামনে বললেন না, ভালো জিনিস না তো এটা। হ্যাঁ, তাই না? আমি সমস্যা নাই, আমি একটু পরে দেখতেছি। সো গাইজ, আমি যে হয়তোবা আজকে বেশি করে লম্বা করবো না, অলমোস্ট 11টা বাজে। আমি আমার সোশ্যালস গুলা আমি ইয়াতে দিয়ে দিছি, চ্যাটিং এর এখানে দিয়ে দিছি। সো আপনারা চাইলে যাদের ইচ্ছা আছে আমার সাথে কানেক্ট করতে পারেন পার্সোনালি। আই উড লাভ টু কানেক্ট উইথ ইউ গাইস। এন্ড এই তো এতটুকুই। আর অ্যাজ আই সেড, আমার কোম্পানিতে অনেকগুলো ওপেনিং আছে, স্পেশালি ভিডিও পার্টে আমি অনেক পিপল খুঁজতেছি, বাট পাচ্ছি না মন মতো। তো ইফ ইউ গাইজ আর রিয়েলি ইন্টারেস্টেড টু জয়েন নেক্সট, এন্ড আমাদের লেভেলের যে কাজগুলো দেখতেছেন আপনারা, সেগুলো যদি আপনাদের মনে হয় যে ইউ গাইজ ক্যান ডু, অবভিয়াসলি বিং মি। এই তো। আমি আরো একবারও নেক্সট ইন্টারভিউ দিতে চাই, একটা কি অপরচুনিটি হবে? রিসেন্টলি রিসেন্টলি আপনি 3 দিন লেট হয়ে গেছেন তাই। তবে গুড নিউজ ইজ আমাদের আসলে লোক আরো লাগবে। আমাদের যে প্রোডাক্টটা আছে ফার্মেটিং, এটার চাইতেও আরো 3 গুণ বড় প্রোডাক্ট আসতেছে, যেটা আমাদের মেইনলি বাংলাদেশে হবে না, এটা মালয়েশিয়া অফিস হবে এখানে ওটার জন্য। আর ওটা খুব বড় ওটা আমাদের জন্য। সো ওইখানে আমার আরো লোক লাগবে। আমার এই যে টিমটা দেখতেছেন এর চাইতেও বড় টিম ইনশাআল্লাহ আমি বানাবো। তো খুব জলদি আবার হায়ারিং করব। ওকে, লেটস তাহলে সি। ওনারা কি মালয়েশিয়া চলে যাবে ডিরেক্ট? না, নট রিয়েলি, বাট আমাদের হেডকোয়ার্টার থাকবে এখানে। ওখান থেকে আর কি সামটাইমস অনেক people যাবে, লিবিয়া যাবে, এরকম আর কি। আসা যাওয়ার মধ্যে থাকবে। ওকে ওকে, তাহলে আমি আপনার সাথে যোগাযোগ রাখবো। অবভিয়াসলি মাস্ট। ওকে, মিস্টার সাইফের ঘুরতেছি আমি, ভালোই তো, অনেক সুন্দর তো। না, মিস্টার লিওন, সরি মিস্টার লিওন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, এই ডিজাইন ইজ রিয়েলি গুড, মানে প্রচুর অনেক সুন্দর তো। ভাই ফুলে যাচ্ছি। না, আসলে সুন্দর। এই মিষ্টি খাওয়ান লিওন ভাই। আসতেছি ভাইয়ার অফিসে এসে খাওয়াবো। আরিফ ভাই, আপনি কি সিভি দিছিলেন? হ্যাঁ আমি আপনাকে সিভিটাও পাঠাইছি আমার।
ইয়াতে এই রিসেন্টলি কি আপনি অ্যাপ্লাই করছিলেন? নেক্সট ভেঞ্চারে? হ্যাঁ? না, আমি নেক্সট ভেঞ্চারে অ্যাপ্লাই করে নাই, তবে সাইফ ভাই ও আমারে আচ্ছা। বলছিল মাঝখানে। ও আচ্ছা, আচ্ছা। কি ভাই, আমার অলরেডি আমার কোনো প্রলোভন দেখাচ্ছেন কি আমাকে? আমি কি করে ফেলবো প্রলোভন বলতে আমি তো অ্যাজ আই সেইড যে রিসেন্টলি আমি অনেকগুলা পিপল হায়ার করার প্ল্যান করতেছি। তো ইন্টারভিউ শুরু হবে আরকি। ২ তারিখ থেকে আমার ইন্টারভিউ শুরু। অলরেডি যাদের সিলেক্ট করার জন্য আমি এখানে পাঠাই দিচ্ছি। তো এই তো এইজন্য বলছি লেট হয়ে গেছে। আমি কি মিস করে ফেললাম নাকি? তাইলে লিংকটা তো আমার Kind of. সামনে আসে। Kind of. আসলে আগে দিলে obviously আপনি আমার নেম প্রসেসে একটা কল পেয়ে যেতেন। That's sure. আচ্ছা, নেক্সট টাইম ওয়েটিং ফর ইউ। বেশি দিন ওয়েট করতে হবে না। জলদি দেখবেন যে আবার চলে আসছে একটা ইয়া। কিন্তু সমস্যা এখন আমি দিতে ভয় পাই। ট্রাস্ট মি, পিপল সারাদিন এত বেশি উল্টাপাল্টা কথা কমেন্ট করে যে নেক্সট ডে কি এত লোক নেয় কেন? এত লোক নেয় আসলে না কি করে আজে বাজে। মানে মানুষের কাজ নাই লাইফ করতে ভাই। ভাই, আপনি একজন লিডার, আর আপনার লিডারের কাছে আমার পোর্টফোলিও যদি একটু ভালো লেগে থাকে, এটার জন্য আমি ধন্য। রাইট। আরেকটা ইভেন আমি এমনও শুনছি যে নেক্সট ভেঞ্চারে নাকি ডিজাইনার্স থাকে না তাদের অফিস পলিটিক্স এর জন্য। মানে আপনি যে এত জব পোস্ট দেন। হ্যালো, হ্যালো। আরিফ ভাই নেট গেছে। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা তাহলে একদমই শেষ প্রান্তে, আমরা মানে অলমোস্ট শেষেই আর কি। তো আমরা তাহলে আর এইটাকে লং না করে আমরা এটা এখানেই শেষ করে দিই। তো দেখা হচ্ছে আপনাদের সবার সাথে নেক্সট ডিজাইনার আড্ডাতে, এন্ড হোপফুলি হচ্ছে নেক্সট ডিজাইনার আড্ডাতেও খুবই স্পেশাল ভাই, একজন মানুষ। সাইফ ভাই, নেক্সট ভেঞ্চারে দেখা হচ্ছে না নেক্সট মিটিং এ দেখা হচ্ছে? কি বলছেন? বুঝতেছিলাম নেটওয়ার্কে আটকে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো দেখা হচ্ছে নেক্সট ডিজাইনার আড্ডাতে। তো ওইখানে হোপফুলি আপনাদের সাথে আমি ইন্ট্রোডিউস করাবো। একটা হিন্টস দিই যে উনি বর্তমানে বাংলাদেশে সবচাইতে টপ নচ এআই নিয়ে কাজ করে। ঠিক আছে? সো আগে কেউ কোনো কিছু বলবেন না, এটা যেদিন আমি পোস্ট করবো ওই দিনই দেখতে পারবেন। ঠিক আছে? সো ইনশাআল্লাহ, তো দেখা হচ্ছে আবার নেক্সট মিটিং এ সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। থ্যাংক ইউ, গুড বাই। টাটা।